আমাদের লেকচার 18। আজকে এক্সট্রা ক্লাসটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কিছুটা পিছায় আছি। আর তোমাদের লাস্ট উইকে এক্সট্রা ক্লাস নিয়ে আসলে তোমাদেরকে চাপে ফেলতে চাচ্ছি না, যদিও আমি জানি না লাস্ট উইকে লাগবে কিনা লাস্টের দিকে। তবে আমি চাচ্ছি যে আগে আগে তোমাদের যেন সিলেবাসটা টাইমলি শেষ হয় এবং আমার যে এক্সট্রা ক্লাসগুলো লাগতেছে সেগুলো যেন আমি তোমাদের ওই চাপের যে মুহূর্তটা তখন যেন তোমাদের এক্সট্রা ক্লাসটা না লাগে, আমি সেটা চেষ্টা করতেছি, যদিও আমি জানি না যে লাস্টে লাগবে কিনা। কিন্তু তোমাদের আজকে রেসপন্স খুব একটা ভালো না, যেমন মাত্র 20 জন প্রেজেন্ট, 19 জন প্রেজেন্ট আর কি। এখন আমি বুঝলাম না যে তোমাদের বাকিরা কোথায় বা কি মনে করে আসলো না আর কি। তো ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম। অ্যাটেন্ডেন্স খুব কম থাকলে আসলে আমি রেকর্ডিং প্রোভাইড করি না। তো তোমরা দেখো, লেকচারটা আমি শুরু করি। যদিও এক্সট্রা ক্লাস, তাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমি তো এটা আর পড়াবো না তোমাদেরকে। আর লেকচার নাম্বার 19 এবং 20 কিন্তু আজকে একসাথে হবে, এবং আমি যদি সময় পাই আমি কংক্রিট মিক্স ডিজাইনটাও কিছুটা শুরু করব আর কি। খুবই ভালো হতো যদি আজকে আমরা মিক্স ডিজাইনটা শুরু করে ক্লাসটা শুরু করতে পারতাম, তাহলে ধরো তোমাদের 2টা ক্লাসে আমার একটা ম্যাথ হয়ে যেত। কিন্তু মিক্স ডিজাইনটা দেখা যাবে যে আমাদের একটা ক্লাসে পড়তে অনেক কষ্ট হবে, কারণ টাইম খুব কম থাকে আর কি। যাই হোক, আমরা আজকে কংক্রিট চ্যাপ্টারটা শেষ করব। আমি তোমাদেরকে এটা 18 নাম্বার লেকচার পড়াচ্ছিলাম সেদিন। লাস্টে অ্যাডমিক্সচারের একটা পয়েন্ট মনে হয় বলা বাকি ছিল, সময় ছিল না, আমি এটা আলোচনা করে লেকচার 19-এ যাব আর কি। আমরা এখানে অ্যাডমিক্সচারের টাইপ পড়তেছিলাম, 5টা টাইপ ছিল, সেটার ভিতরে লাস্টের টাইপটা আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচারে সম্পর্কে তোমাদের এখানে বলা হয়েছে যে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার সাধারণত আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের ফ্রিজিং টেম্পারেচারে কংক্রিটটা থাকবে। শীত প্রধান দেশে আমাদের কংক্রিটটা যদি ফ্রিজিং টেম্পারেচারে থাকে, তখন দেখা যায় যে কংক্রিটের মধ্যে যে পানিটা আছে, সেই পানিটা কংক্রিটের যে ভয়েড স্পেস সেখানে জায়গা দখল করে কিছুক্ষণ পরে বরফ হয়ে যেতে পারে। তো এই যে বরফ হয়ে যদি যায়, ওই জায়গার যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলোতে কিন্তু ওই বরফটা প্রচুর প্রেসার দেয়। এই প্রেসারটা কিন্তু আলটিমেটলি কংক্রিটের গায়ের মধ্যে লাগে এবং ভিতর থেকে সারফেসের উপরে প্রচুর চাপ পড়ার কারণে ক্র্যাক দেখা যেতে পারে। কারণ তুমি ধরে রাখছো ভয়েডের মধ্যে থাকবে পানি, কিন্তু সেই পানির জায়গায় এখন আছে বরফ। তো এই যে ব্যাপারটা, যে তোমার যখন কংক্রিট ফ্রিজিং অ্যান্ড থয়িং, এই টার্মটা হচ্ছে যে কংক্রিট একবার বরফ হবে একবার পানি হবে, এই জিনিসটা কমায় দিবে এই এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। মানে এই যে বললাম যে জিনিসটা যে বরফ হয়ে যাবে, বরফ হয়ে গেলে যে চাপটা দিবে কংক্রিট সারফেসে, এই টেন্ডেন্সিটা কমায় দিবে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। কিভাবে? সেটা হলো যে তোমার কংক্রিটের ভিতরে কিছু মাইক্রোস্কোপিক এয়ার বাবল তৈরি করতে পারবে এই ধরনের অ্যাডমিক্সচারগুলো। যদি তোমার কংক্রিটটা ফ্রিজিং টেম্পারেচারে থাকে, তখন কিন্তু তুমি এটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এই ধরনের অ্যাডমিক্সচার, অথবা এই ধরনের সিমেন্টও আছে। এই ধরনের অ্যাডমিক্সচারের বৈশিষ্ট্য হচ্ছে কংক্রিটের মধ্যে তুমি ইচ্ছা করেই কিছু মাইক্রোস্কোপিক এয়ার বাবল জেনারেট করে রাখবা। মানে এই অ্যাডমিক্সচারটা অ্যাড করলে এই ধরনের মাইক্রোস্কোপিক এয়ার বাবল জেনারেট করে, যার কারণে তোমার কংক্রিটের যে ভয়েড স্পেসটা সেইখানে চাপটা কম পড়বে আর কি। মানে তোমার কংক্রিটটা যখন বরফ হয়ে যাচ্ছে ভেতরের পানিটা, সেটা এই এয়ার বাবলের ভেতরে এক্সপ্যান্ড করতে পারতেছে। মানে কংক্রিটের সারফেসে চাপ লাগার যে ব্যাপারটা, সেটা আর হচ্ছে না এই এয়ার বাবলগুলোর কারণে। কংক্রিটের ভিতরে যেই এয়ার বাবলগুলো আছে, এগুলাতেই বরফগুলো জায়গা দখল করতেছে এবং বরফগুলো চাপ দিলে ওই এয়ার বাবলের উপরে চাপ দিচ্ছে। আলটিমেটলি বরফটা এক্সপ্যান্ড হওয়ার কিছুটা জায়গা পাচ্ছে আসলে এই মাইক্রোস্কোপিক এয়ার বাবলগুলোর কারণে। তো 3 থেকে 8% বা 7.5% পর্যন্ত এই এয়ার বাবল তুমি ইন্ট্রোডিউস করতে পারবা এই ধরনের অ্যাডমিক্সচার ব্যবহার করে। কারণ পুরাটা এয়ার দিলে তো তোমার কংক্রিট দুর্বল হয়ে যাবে। এমনিতেও যদি তোমাকে বলি যে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার ব্যবহার করলে যে কংক্রিটটা পাবা, সেটার কিন্তু স্ট্রেংথ নর্মালটার থেকে সামান্য কম আসে, তোমার মিক্সচারটা যদি সেমও হয়। কারণ এখানে ইচ্ছা করে তোমাকে কিছু এয়ার দিতে হচ্ছে, এয়ার বাবল জেনারেট করতে হচ্ছে আলটিমেটলি, কারণ কংক্রিটটা এক্সপ্যান্ড করতে পারে, বরফটা যেন জায়গা করতে পারে, এই ফ্রিজিং অ্যান্ড থয়িং ইফেক্টটা কমানোর জন্য আর কি। তো এই জন্য তুমি এয়ার বাবল, এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার ইউজ করতে পারো, বাট এটা কিন্তু সব সময় না, যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে তখন ইউজ করতে হবে।
আর এখানকার আমরা বাকি 5টা পড়েছিলাম। এনিওয়ে আমাদের লেকচার নাম্বার 18 শেষ, আমরা এখন 19-এ যাব। আজকে আমরা 2টা লেকচার পড়ব, 19 এবং 20। 19 নাম্বার লেকচারে আমরা হার্ডেন কংক্রিট নিয়ে কথা বলবো। আমরা এতদিন ফ্রেশ কংক্রিট নিয়ে কথা বলছিলাম। আর 20 নাম্বার লেকচারে আমরা কংক্রিটের টেস্টগুলো পড়ব। 20 নাম্বার লেকচারটা খুব একটা ঝামেলা হবে না আমাদের জন্য। তো এই পর্যন্ত পড়লে আমাদের সিলেবাসটা শেষ আর কি, মানে কংক্রিটের যে সিলেবাস সেটা শেষ আর কি। তাহলে আমি শুরু করতেছি লেকচার নাম্বার 19। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবা, কিন্তু তোমাদের কিন্তু রেসপন্স কমে যাচ্ছে দিন দিন, বুঝতেছি না। মানে তোমরা কি মানে টায়ার্ড হয়ে গেছো নাকি, মানে আর ভাল লাগতেছে না নাকি এই সেমিস্টার? না স্যার, ওইটা না স্যার, মানে এত থিওরি তো এর জন্য স্যার। এত থিওরি না? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ ধরবো। আসলে অনেক থিওরি, এটা আসলে কিছু করার নাই। তারপরও দেখো আর কি, জিনিসগুলা থিওরি হইলেও এতটা খারাপও না আসলে। তো তোমরা দেখো জি থিওরির স্যার, পরে আমরা। স্যার ভালো আছে, কিন্তু স্যার ওই যে আরেকটা পার্ট যে আছে সাথে, ওইটাও তো স্যার দুইটা একসাথে স্যার অনেক বড় হ্যাঁ, মনে হয়। দুইটা একসাথে অবশ্য তোমাদের একটু বড় হয়ে যায় জিনিসটা, আর সময়ও আসলে কম। যেমন কংক্রিটে এবার আমি তোমাদেরকে কংক্রিট নিয়ে আর একটু পড়ানোর চেষ্টা করছিলাম হার্ডেন, বাট দেখলাম যে ওটা পড়াতে গেলে টাইম হবে না। যাই হোক, দেখো আর কি, যেটা সিলেবাসে আছে অন্তত আমরা সেটা যেন শেষ করি আর কি। সেটা আমাদের ইনশাল্লাহ ভালো মতোই শেষ হবে। এর বাইরে আমি আর কিছু পড়াতে পারতেছি না, কারণ সময় নাই, ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না আর কি। যাই হোক, দেখো এটা হচ্ছে হার্ডেন কংক্রিটের একটা মানে এই যে অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন, এটা কিন্তু তোমার হার্ডেন কংক্রিটে হতে পারে। অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন, এটা হচ্ছে কি অ্যালকালাইয়ের সাথে সিলিকার একটা রিঅ্যাকশন হবে পানির উপস্থিতিতে। এই অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন যদি হয় তাহলে তোমার স্ট্রাকচারে এই ধরনের ক্র্যাকিং হতে পারে। ডানে যদি খেয়াল করো, এই কংক্রিটটা কি হার্ডেন কংক্রিট নাকি ফ্রেশ কংক্রিট? কি মনে হার্ডেন। হচ্ছে? ডেফিনেটলি হার্ডেন কংক্রিট, এবং অনেক হার্ডেন, মানে অনেক দিন পরের অবস্থা। কিন্তু এটা কিন্তু এই অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশনটা কিন্তু তোমার 10-15 বছর পরেও হতে পারে স্ট্রাকচারে। তো এখানে অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন হওয়ার কারণে এই ধরনের সারফেসে তুমি ক্র্যাক দেখতে পারবে আর কি। বাম সাইডের ছবিটাও যদি দেখো, ভেতর থেকে জেনারেট করে জিনিসটা বাইরের সারফেসে ভিজিবল হয় আর কি জিনিসটা। এটা হচ্ছে হার্ডেন কংক্রিটে ঘটতে পারে। তো ডেফিনেটলি এই জিনিসটা আমাদের জন্য খারাপ, অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশনটা। এখন আমরা একটু দেখবো যে এই রিঅ্যাকশনটা জন্য কারা কারা দায়ী, রিঅ্যাকশনটা কিভাবে হয়, মানে রিঅ্যাকশনটা হলে কেন এরকম ফেটে যাচ্ছে সারফেসটা, আমরা এটা বোঝার চেষ্টা করব। এবং কিভাবে এটা আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি, অর্থাৎ আমরা কি কি ওয়েতে এটাকে মিটিগেট করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে আর কি। তো এটা একটু দেখো হার্ডেন কংক্রিটের একটা প্রপার্টি। এখানে ফার্স্টেই বলা আছে যে, আচ্ছা ফার্স্টে আমি তোমাদের আরেকটু বুঝাই আসি। এই অ্যালকালাই যেটা, অ্যালকালাইটা আসতেছে হচ্ছে তোমার সিমেন্ট পেস্ট থেকে। সিমেন্ট পেস্ট থেকে আসতেছে অ্যালকালাই। আর এই যে সিলিকা দেখতেছো এটা আসতেছে অ্যাগ্রিগেট থেকে। স্যার মানে আমি, সিমেন্টের যে অ্যালকালাই যে 1% ছিল ওইটা স্যার। হ্যাঁ মানে তোমাদের মনে আছে কিনা সিমেন্ট কেমিস্ট্রি যখন পড়াইছিলাম, বলা হয়েছিল যে অ্যালকালাইজের পরিমাণ লেস দেন 1% থাকবে। জি স্যার। এবং আমরা কিন্তু বলছিলাম যে অ্যালকালাইজটার অল্প কিছু সুবিধা আছে, তোমরা পড়ছিলা, আর ম্যাক্সিমামে কিন্তু তার অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস। তারপরেও কিন্তু আমরা বলছিলাম যে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময় বাই ডিফল্ট কিন্তু কিছু অ্যালকালাই চলেই আসবে, মানে তুমি এটা দূর করতে পারবা না, তুমি এমন কোনো সিমেন্ট পাবা না যে যেটার মধ্যে অ্যালকালাইজের পরিমাণ নাই। তো ডেফিনেটলি অ্যালকালাইজ কিন্তু থাকবে। তো এই সিমেন্ট পেস্টের থেকে সোর্স হচ্ছে অ্যালকালাই, আর সিলিকার সোর্স হচ্ছে অ্যাগ্রিগেট। এখন বলতে পারো তোমরা যে সিলিকা তো সিমেন্টের মধ্যেও ছিল, জি ছিল না? স্যার। জি স্যার ছিল। তোমাদের মনে আছে কিনা যে ক্যালসিয়াম অক্সাইড ছিল সব থেকে বেশি, তারপরে কিন্তু ছিল সিলিকা। তো যদিও সিলিকা সিমেন্টের ভিতরে ছিল, তবে সিমেন্টের মধ্যে যে সিলিকা ছিল সেটা কিন্তু রিঅ্যাক্টিভ সিলিকা না। সেই হিসেবে আমরা বলতেছি অ্যাগ্রিগেটটাকে সোর্স হিসেবে বলতেছি, সিমেন্টের সিলিকাটা রিঅ্যাক্টিভ না, ঠিক আছে? সিমেন্টে সিলিকা থাকলেও সেটা রিঅ্যাক্টিভ না বলে ওটা আমাদের এখানে কাজ করবে না।
অ্যাগ্রিগেটের মধ্যেও কিন্তু দুই রকম সিলিকা থাকে, একটা রিঅ্যাক্টিভ সিলিকা, একটা নন রিঅ্যাক্টিভ সিলিকা। যেগুলা রিঅ্যাক্টিভ সিলিকা সেটাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেছে, যেটা নন রিঅ্যাক্টিভ সেটা প্রবলেম করবে না। তো আমরা আরেকটু পরে দেখবো যে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা কোনটা রিঅ্যাক্টিভ কোনটা নন রিঅ্যাক্টিভ। এই যে সিমেন্ট পেস্টের মধ্যে থাকা অ্যালকালাই এবং অ্যাগ্রিগেটের মধ্যে থাকা যে রিঅ্যাক্টিভ সিলিকা, এই দুইটা জিনিস পানির উপস্থিতিতে যদি রিঅ্যাকশন করে তাহলে কিছু একটা জিনিস তৈরি হবে, যে জিনিসটার কারণে এরকম আমরা সারফেসে ক্র্যাকিং দেখব। এখন আসো আমরা একটু এটা রিডিং করি, তাহলে বুঝতে পারবা। Concrete deterioration caused by reactions between alkalis and aggregate. কংক্রিটের এই যে ক্ষয় দেখতেছো, এটা এই অ্যালকালাই এবং অ্যাগ্রিগেটের রিঅ্যাকশনের কারণে হচ্ছে, যেটা বললাম। The aggregates are chemically attacked inside of the hardened concrete and causing cracking. মেইনলি এখানে রিঅ্যাকশনের কারণে অ্যাটাকটা করে আসলে অ্যাগ্রিগেটকে। মানে এই রিঅ্যাকশনটা যদি হয়, প্রথমে তোমার ক্ষয়প্রাপ্ত হবে তোমার অ্যাগ্রিগেট, তোমার অ্যাগ্রিগেটটা ভেঙে তারপরে বের হয়ে আসার চেষ্টা করবে একটা জিনিস। তো সেকেন্ড পয়েন্ট দেখো যে the alkali silica reaction is a reaction which occurs over time in concrete between highly alkaline cement paste and reactive silica. এখানে আরেকটু স্পেসিফিক্যালি বলছে যে রিঅ্যাক্টিভ সিলিকা এবং হাইলি অ্যালকালাইন সিমেন্ট পেস্ট, এই দুইটার ভিতরে রিঅ্যাকশন হলে এই অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশনটা ঘটবে আর কি। তো আমরা এটা বুঝলাম অন্তত যে আমাদের সিমেন্ট পেস্ট থেকে একটা সোর্স আর অ্যাগ্রিগেট থেকে একটা সোর্স। এখন আমরা একটু রিঅ্যাকশনগুলো দেখি। ভেরিয়াস টাইপস অফ সিলিকা প্রেজেন্ট ইন অ্যাগ্রিগেটস রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্সিল আয়ন প্রেজেন্ট ইন কংক্রিট। এই হাইড্রোক্সিল আয়নটা আসতেছে কোথা থেকে বলো তো? স্যার পানি থেকে। হাইড্রোক্সিল আয়ন একটা আসতেছে পানি থেকে, এবং আরেকটা কিন্তু এই অ্যালকালাই যেটা বলতেছি সেটা কি কিন্তু OH, এখান থেকেও কিন্তু আসতেছে। এখানে যদি একটু খেয়াল করো, the silica now in solution react with sodium or potassium alkalis from the volume to form a volumetrically unstable alkali silica gel. এই রিঅ্যাকশনটা যদি একটু খেয়াল করো, সিলিকা যেটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিলিকা অবশ্যই, এটার সাথে তোমার সিমেন্ট পেস্টে থাকা যে অ্যালকালাইজ ছিল, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখাইছে। এই দুইটা এবং ডেফিনেটলি পানি থাকা লাগবে। এই তিনটা রিঅ্যাকশনে তৈরি হচ্ছে অ্যালকালাই সিলিকা জেল, অথবা তুমি এটাকে বলতে পারো সোডিয়াম সিলিকেট। এই যে সোডিয়াম সিলিকেটটা তৈরি হলো, এটা হচ্ছে ভলিউমেট্রিক্যালি আনস্টেবল। মানে এই রিঅ্যাকশনের কারণে যেটা তৈরি হলো সোডিয়াম সিলিকেট, এটা হচ্ছে ভলিউমেট্রিক্যালি আনস্টেবল। মানে এইটা যদি তৈরি হয় তাহলে তোমার এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তার মানে ভলিউমটা কিছুটা বেড়ে যাবে। এই জেলটা তোমার ভলিউম বাড়াই দিবে কংক্রিটের। কিভাবে? এবং এই ভলিউমটা বাড়ার কারণেই কিন্তু ক্র্যাকিংটা হবে। মানে আমি একটু তোমাদেরকে বলি, কংক্রিট ধরো শক্ত হয়ে গেছে 10 বছর পর বা 15 বছর পর বা 5 বছর পর এই রিঅ্যাকশনটা ঘটলো। ধরো তুমি রিঅ্যাক্টিভ সিলিকা মানে রিঅ্যাক্টিভ সিলিকা আলা অ্যাগ্রিগেট ইউজ করছো, আবার হাই অ্যালকালাইন সিমেন্ট ব্যবহার করছো, পানির উপস্থিতিতে রিঅ্যাকশনটা ঘটলে এই সোডিয়াম সিলিকেট তৈরি হবে। তোমার কংক্রিট যেহেতু শক্ত হয়ে গেছে, তো ভিতরে তো আর কোনো ভয়েড স্পেস বা যাই বলো ওইরকম জায়গা নাই, এই রিঅ্যাকশনটা কিন্তু ভেতরেই তৈরি হবে। তো এই যে এই অ্যালকালি সিলিকা জেলটা যখন তৈরি হবে, এ যেটা করবে এটা বলা হয়েছে ভলিউমেট্রিক্যালি আনস্টেবল, মানে এই জেলটার ভলিউম বাড়া শুরু করবে। ভলিউম মানে বাড়া শুরু করলে যেটা হবে, কংক্রিটের ভেতর থেকে সে বের হয়ে আসার চেষ্টা করবে কিন্তু সে জায়গা পাবে না, কারণ কংক্রিটের ভেতরে যে এই ভয়েডগুলো আছে সেইটা তার জন্য এনাফ না। এইটার জন্য সে যখন এইগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, তখন সে কংক্রিটের অ্যাগ্রিগেট গুলোকে ফার্স্টে অ্যাটাক করবে, মানে অ্যাগ্রিগেট গুলোকে আঘাত করে বের হয়ে আসার চেষ্টা করবে বাইরে, কিন্তু বের হয়ে আসতে পারতেছে না, এরকম একটা অবস্থা। মানে জিনিসটা খুব কম্প্যাক্ট অবস্থায় আছে, ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে, বাট এটা জায়গা পাচ্ছে না এনাফ পরিমাণ। এক পর্যায়ে সে আসলে অ্যাগ্রিগেটকে ভেদ করে মানে কংক্রিট সারফেসে কিছু ক্র্যাক ফেলে বের হয়ে আসার চেষ্টা করবে।
এই জিনিসটার কারণেই কিন্তু আমরা ওই ক্র্যাকগুলা দেখতেছিলাম। জিনিসটার ভলিউমটা বাড়ার চেষ্টা করে, বাট ভলিউমটা বাড়ার মতো জায়গা পায় না ভিতরে, কারণ তোমার কংক্রিটে তো শক্ত হয়ে গেছে, সেটা হার্ডেন কংক্রিট। এই জেলটা হচ্ছে ভলিউমেট্রিক্যালি আনস্টেবল। এখানে একটা কথা বলা আছে যে ফর দ্য রিয়াকশন টু টেক প্লেস ইন কংক্রিট, কংক্রিটের ভেতরে রিয়াকশনটা হওয়ার জন্য 3টা কন্ডিশন আছে। একটা হচ্ছে হাই পিএইচ, ময়েশ্চার, এবং আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিলিকা। তোমার এখানে পিএইচ এর ভ্যালু বেশি হইতে হয়, মানে পিএইচ এর ভ্যালুটা এখানে আসতেছে কিন্তু এইটা থেকেই, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। ওএইচ যত বেশি ততই কিন্তু তোমার পিএইচ এর মান বেশি। 7 এর থেকে বেশি হলে তো এটা মানে তুমি বুঝতেছো যে 7 এর থেকে বেশি হলে সেটা ক্ষারের দিকে যাচ্ছে। সো পিএইচ এর মান বেশি, এটার সোর্স হচ্ছে তোমার এটা, তার মানে যেই সিমেন্টের অ্যালকালাইজের পরিমাণ বেশি সেটা কিন্তু বেশি এইটা ঘটানোর চান্স থাকবে আর কি। ময়েশ্চার, পানি ছাড়া এই রিয়াকশনটা হবে না। পানি ছাড়া এই জেলটা এক্সপ্যান্ড করতে পারে না। যেমন এই যে নিচে এখানে দেখানো হয়েছে যে এই অ্যালকালাই হাইড্রোক্সাইড এবং রিঅ্যাক্টিভ সিলিকা এটা রিয়াকশন করে অ্যালকালাই সিলিকা জেল তৈরি করছে। এটা পানির উপস্থিতিতেই কিন্তু এক্সপ্যান্ড হয়েছে। এটার মেকানিজমটা এখানে বলা আছে আর কি, অর্থাৎ পানি লাগবে আর কি এখানে রিয়াকশনটা হওয়ার জন্য। আর রিঅ্যাক্টিভ সিলিকা, নন রিঅ্যাক্টিভ সিলিকা কিন্তু এখানে কোনো কাজ করবে না। যেমন সিমেন্টের মধ্যেও কিন্তু সিলিকা আছে, সেটা কিন্তু কাজ করবে না। ইভেন অ্যাগ্রিগেটের মধ্যে সিলিকা যদি নন রিঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এই রিয়াকশনটা হবে না, শুধুমাত্র রিঅ্যাক্টিভ হলেই রিয়াকশনটা করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে অ্যালকালাই সিলিকা রিয়াকশন হলে ক্র্যাক জেনারেট করতে পারে কংক্রিট সারফেসে। বুঝতেছো কিছু? জি স্যার। পরের পয়েন্টটা দেখো, দিস রিয়াকশন causes the expansion of altered aggregate by the formation of a swelling alkali silica gel। মানে তোমার অ্যালকালাই সিলিকা জেলটা ফুলে আসার চেষ্টা করে রিয়াকশনটা হওয়ার ফলে, মানে জিনিসটা যেহেতু ভলিউমেট্রিক্যালি বাড়ার চেষ্টা করবে, তো সেখানে কিছু সোয়েলিং হবে আর কি, ফুলে ওঠার চেষ্টা করবে। দিস জেল ইনক্রিজেস ইন ভলিউম, এই জেলের ভলিউমটা বাড়তে থাকে রিয়াকশন হওয়ার সাথে সাথে, উইথ ওয়াটার অ্যান্ড exerts an expansive pressure inside the material। ম্যাটেরিয়ালের ভেতরে প্রচুর পরিমাণে চাপ দেয়, যেটা বলতেছিলাম, জায়গা যেহেতু পায় না, কজিং স্পলিং, ক্র্যাকিং অ্যান্ড লস অফ স্ট্রেংথ অফ কংক্রিট। তো এটাই ক্র্যাকিংটা ঘটাচ্ছে এবং কংক্রিটের স্ট্রেংথ আলটিমেটলি কমে যাচ্ছে, যেহেতু ভিতর থেকে অ্যাগ্রিগেটকে ক্ষতি করতেছে, সারফেসটা ফাটাই দিচ্ছে এই জন্য। ফ্র্যাগমেন্টস ব্রেকিং আউট, কিছু অংশ খুলে পড়বে সারফেস থেকে, অ্যান্ড ফাইনালি লিডিং টু ইটস ফেইলার, ফাইনালি এটা একটা ফেইলার ঘটাবে। সোজা কথা, এই জেলটা তৈরি হলে তোমার সারফেসে চাপ পড়ে সারফেসটা ফেটে যাবে, মাঝে মাঝে ফ্র্যাগমেন্ট খুলে আসতে পারে, আলটিমেটলি এটা একটা বড় ধরনের ফেইলার হতে পারে। তবে সাধারণত অ্যালকালাই সিলিকা জেলের রিয়াকশনের কারণে যেই ফেইলারটা হয়, এটা সাধারণত এই সারফেসটাকে দেখতেই বাজে দেখা যায়, এছাড়া কিন্তু আর কিছুই হয় না আসলে। মানে স্ট্রাকচারে আলটিমেট যে ফেইলার বলে, আলটিমেট ফেইলার মানে কি, যে জিনিসটা ধরো ভেঙে যাবে। মাথার উপরে বিম আছে, ওটা তোমার মাথার উপর পড়লো, ভেঙে গেল, নিচে পড়ে গেল, ওটা হচ্ছে ফেইলার। আর এটা হচ্ছে যা সারফেসটা এই ধরনের দেখা যাচ্ছে আর কি, মানে সারফেসটাই জাস্ট মনে হচ্ছে যে ফেটে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু এইখানে তেমন কোনো ফেইলার হবে না আর কি। স্যার শুধু কি স্যার সারফেসে ফেইলার করবে? এইটা ভেতর থেকে এসে মানে মেইনলি সারফেসেই ভিজিবল হবে আর কি। আর ভেতরের যে জায়গাগুলো থেকে আসতেছে সেটা কিন্তু ওইরকম ভাবে তোমার মানে যেটা ফেইল হওয়ার জন্য যতটুকু ক্ষয় হওয়া দরকার অতটুকু ক্ষয় হয় না আসলে। মানে এটার উপর দিয়ে দিব্যি তুমি দাঁড়াইতে পারবা, লাফাতে পারবা, মানে ওয়েট নিতে পারবে এখনো আর কি। এখন আসো যে এটা ডেফিনেটলি আমরা হতে দিব না আমাদের কংক্রিটে, তো এইটা না হতে দেওয়ার জন্য কি কি করা যাইতে পারে? অ্যালকালাই সিলিকা রিয়াকশন ধরো আমি হতে দিব না, কি কি করা যেতে পারে? এই রিয়াকশনটা যদি কোনোভাবে অফ করা যায় তাহলেই তো তোমার এই অ্যালকালাই সিলিকা জেল বা সোডিয়াম সিলিকেট তৈরি হবে না। এটা তৈরি না হলে তো আর এই ধরনের ঘটনা ঘটার চান্স নাই।
বলো দেখি। রিঅ্যাক্টিভ সিলিকা কোনোভাবে আচ্ছা, একজন বললা চেনার যে চেষ্টা করবেন। রিঅ্যাক্টিভ সিলিকা আসতেছে কোথা থেকে? অ্যাগ্রিগেট থেকে। অ্যাগ্রিগেট থেকে স্যার। তার মানে তুমি যখন অ্যাগ্রিগেট সিলেকশন করবা তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার অ্যাগ্রিগেটে রিঅ্যাক্টিভ সিলিকা আছে নাকি নাই। যেটাই রিঅ্যাক্টিভ সিলিকা নাই সেটা নিয়ে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু এই রিঅ্যাকশনটা ঘটার কোনো চান্স নাই। আর কি কি উপায় হতে স্যার পারে? বুঝতে যে স্যার স্যার কখন আসতে লাগবে স্যার? একটু একজন একজন করে বললে ভালো হয়, আমি বুঝি নাই কি বলছো। হ্যাঁ, একজন বলো, তারপরে আরেকজনেরটা আমি শুনবো, সমস্যা নেই। ক্ষারীয় জায়গায় যদি করা হয় সেক্ষেত্রে তো স্যার এনওএইচ টা প্রবলেম করে, মানে পিএইচ ভ্যালুটা স্যার বেশি থাকতেছে স্যার। আরেকজন বললা যে মানে অ্যালকালাইজের পরিমাণ যদি কমাতে পারো সিমেন্ট পেস্টের মধ্যে, তাই তো? মানে জি তুমি স্যার, যে জি স্যার। সিমেন্টটা নিবা যেই ব্র্যান্ডের, সেই সিমেন্টটার মধ্যে অ্যালকালাইজের পরিমাণ কম আছে কিনা সেইটা দেখে তুমি সিমেন্ট চুজ করবা, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, সেটা একটা হতে পারে। আরেকজন কি জানি বলতেছিলা একটু আগে, তুমি বলতে পারো এখন। বলবা নাকি ওরটাই বলছো? স্যার একটা বলছেন। আচ্ছা, তাহলে আমি দুইটা অপশন পাইলাম। আচ্ছা, পানি যদি না আসে তাহলে তো এই রিঅ্যাকশন হবে না। কিন্তু স্যার পানিটার পানি উপরে তো, ছাড়া পানিটার উপরে কি কন্ট্রোল আছে তোমার? না স্যার, পানি তো স্যার না স্যার। পানি তো তোমার কংক্রিট ভয়েড স্পেসে বিভিন্নভাবে আসতে পারে। তোমার স্ট্রাকচারটা ওয়াটারের এক্সপোজারে থাকতে পারে, তোমার বৃষ্টি আসতে পারে, রান অফ হয়ে পানি এসে তোমার স্ট্রাকচারে পানি কোনোভাবে ঢুকতে পারে। সো পানিটা কিন্তু কন্ট্রোলের বাইরে। সোজা কথা, তুমি যদি কোনোভাবে এই রিঅ্যাকশনটা হইতে না দাও তাহলে এটা আর ঘটবে না। এখন খেয়াল করো, এই রিঅ্যাকশনে যদি সিলিকা না থাকে তাহলে কিন্তু তোমার সিমেন্টে যত অ্যালকালাইজ থাকুক আর পানি থাকুক এই রিঅ্যাকশনটা অন্তত হবে না। মানে অন্য সমস্যা হতে পারে, অ্যালকালাইজ বাড়লে কিন্তু অনেক সমস্যা হয়, অন্য সমস্যা হতে পারে, কিন্তু এই ধরনের সিলিকা জেল তৈরি হবে না। আবার তোমার অ্যাগ্রিগেটে রিঅ্যাক্টিভ সিলিকা আছে, কোনোভাবে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বাদ দিয়ে দাও, মানে তোমার সিমেন্টটা যদি অ্যালকালাই কম থাকে সেটার মধ্যে এবং পিএইচ এর অভাবের কারণে কিন্তু এই রিঅ্যাকশনটা ঘটবে না, ওইটাও কিন্তু একটা সমাধান। আরেকটা হচ্ছে ওয়াটারের উপর তো কন্ট্রোল নাই। আর কোনো উপায় আছে এই রিঅ্যাকশনটা না ঘটানোর জন্য? দুইটা সম্ভাব্য উপায় আমি পাইলাম আর কি, চিন্তা করে বলো। গতদিন পড়ছিলাম মনে হয়। অ্যাডমিক্সচার ইউজ করতেছে। অ্যাডমিক্সচার ইউজ করতে পারি আমরা, কিন্তু অ্যাডমিক্সচারের একটা ফাংশনে পড়ছিলাম, তোমরা ফাংশনগুলো একটু দেখো, সেখানে আমি বলছিলাম যে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যে অ্যাডমিক্সচার ইউজ করলে এক ধরনের অ্যাডমিক্সচার আছে, অবশ্যই অ্যাডমিক্সচারের টাইপ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। একটা টাইপের অ্যাডমিক্সচার আছে যেটা ইউজ করলে এই অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন ঘটার চান্স কোনো চান্সই থাকবে না আর কি, এই রিঅ্যাকশনটা ঘটবেই না কোনোভাবে তুমি যদি অ্যাডমিক্সচার ব্যবহার করো, এবং সেটা হচ্ছে লিথিয়াম নাইট্রেট, যেটা আমরা একটু পর দেখবো আর কি। আর কোনো উপায় আছে তোমাদের জানা মতে? আচ্ছা ঠিক আছে, যে কয়টা বলছো এই কয়টাই মেইনলি, আমরা তাহলে কিভাবে দূর করতে পারি সেটা একটু দেখি আর কি। মেইনলি 4 উপায়ে তুমি এইটাকে মিটিগেট করতে পারো। 4 উপায়ের মধ্যে তুমি যে কোনো একটা উপায়কে সিলেক্ট করে নিবা তোমার সুবিধা মতো। তো তোমরাই বলবা যে কোনটা ফিজিবল এবং ইফেক্টিভ। তো দেখো যে আমরা কিভাবে দূর করতে পারি। 1 নাম্বার পয়েন্ট, একটু আগেই তোমরা বললা একজন, যে আমরা যদি নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট সিলেক্ট করি, সিলেক্টিং নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেটস। আর তুমি যখন অ্যাগ্রিগেটটা নিবা, নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট সিলেক্ট করলে কিন্তু ওই রিঅ্যাকশন হবে না। এখন তোমার অ্যাগ্রিগেটটা রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ এটা তুমি কিভাবে বুঝবা? এইটা বোঝার জন্য এএসটিএম এর একটা টেস্ট আছে, যেটা আমাদের আন্ডারগ্রেডে পড়ানো হয় না তোমাদেরকে। অ্যাগ্রিগেটের একটা টেস্ট আছে, সেটা থেকে রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ তোমার অ্যাগ্রিগেটটা সেটা বের করা যায়। তো এই টেস্টটা কন্ডাক্ট করে তোমার এই টেস্টের যে রেজাল্ট সেটা দেখে বুঝতে হবে যে তোমার এই অ্যাগ্রিগেটটা রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ। তো তুমি যদি মনে করো যে অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন
প্রিভেন্ট করার মতো অবস্থা বা তোমার দরকার আছে, অবশ্যই তোমাকে রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেটটাকে বাদ দিয়ে তোমাকে ওই অ্যাগ্রিগেট ব্যাচটাকে বাদ দিতে হবে। অর্থাৎ তোমার অ্যাগ্রিগেটে রিঅ্যাক্টিভ সিলিকা থাকা যাবে না আর কি। এই টেস্টটা একটু জটিল, এটা তোমাদের আন্ডার গ্রেডে পড়ানো হয় না, এটা মাস্টার্স লেভেলে কংক্রিট টেকনোলজি যদি কোর্সটা করো কখনো, ওখানে অবশ্যই পড়ানো হয় এটা। এটা নিয়ে আমি আর কথা বলতেছি না আর কি। তোমরা জাস্ট এতটুকু জেনে রাখো যে এএসটিএম এর একটা টেস্ট আছে যেটা থেকে অ্যাগ্রিগেট রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ সেটা বের করা যায়। তো সেইভাবে আমরা নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট সিলেক্ট করে এটা প্রিভেন্ট করতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিনিমাইজিং অ্যালকালাইজ, অর্থাৎ অ্যালকালাইজের পরিমাণ, মানে সিমেন্টের ভেতরে যে অ্যালকালাইজ থাকবে সেইটার পরিমাণ যদি তুমি কম নিতে পারো। এখন এটা তুমি কিভাবে কম নিবা? কারণ তুমি তো মার্কেট থেকে সিমেন্ট ব্যাগ আকারে কিনে নিয়ে আসবা, তো ব্যাগ আকারে কিনে নিয়ে আসলে তার মধ্যে অ্যালকালাইজের পরিমাণ তুমি তো আনার পর কমাইতে পারবা না বা বাড়াইতেও পারবা না। আসলে যেটা করে সেটা হচ্ছে যে সিমেন্ট ধরো একটা কিনলা, তুমি যেই ব্র্যান্ডের সিমেন্ট কিনবা সেই ব্র্যান্ডের সিমেন্ট যেটা কিনলা তুমি, ওইটার কিন্তু কেমিক্যাল কম্পোজিশন, তার ফিজিক্যাল প্রপার্টিজ, তার ডিটেইলসটা তোমাকে কিন্তু সিমেন্ট কোম্পানি দিয়ে দিবে যে এটার স্পেসিফিক গ্র্যাভিটি এত, এইটার তোমার ফাইননেস ভ্যালু কত, এটার ভেতরে কি কি আছে, ক্যালসিয়াম অক্সাইড কত পার্সেন্ট, সিলিকা কত পার্সেন্ট, অ্যালুমিনা কত পার্সেন্ট, অ্যালকালাইজ পরিমাণ কতটুকু। সো তোমাকে একটা ওই প্যাকেটের গায়ে লেখাই থাকবে যে তোমার সিমেন্টের মধ্যে অ্যালকালাইজের পরিমাণ কতটুকু আছে। আচ্ছা, এখন কতটুকু আছে সেইটা ধরো তুমি দেখলা যে তোমার ওখানে অ্যালকালাইজের পরিমাণ আছে 0.5%। এখন তুমি কিভাবে বুঝবা যে এটা অ্যালকালাইজটা তোমার এএসআর এর জন্য কম কিনা? আমরা বলতেছি যে অ্যালকালাইজের পরিমাণ আমরা কমাবো আর কি, কম নিলে আমাদেরটা সেফে থাকবে আর কি। এটার জন্য তোমার এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এসিআই কোড, আমি একটু রিডিং করে দেখো। দ্য মোস্ট কমনলি ইউজড মিটিগেশন মেথড ইজ টু কন্ট্রোল দ্য অ্যালকালাই কন্টেন্ট ইন দ্য কংক্রিট ফর দ্য পারপাস অফ রিডিউসিং দ্য হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটা কমানোর জন্য তুমি যদি অ্যালকালাইজকে মিনিমাইজ করো তাহলেই তো এটা মিনিমাইজ হবে আর কি। ইভেনচুয়ালি পিএইচটাও আসলে কমে যায়, এটাই বলা হয়েছে এখানে। সিমেন্ট ইজ দ্য মেজর সোর্স অফ দ্য অ্যালকালাই ইন দ্য কংক্রিট, অলরেডি তোমাদেরকে বলছি। A proposed limit of 0.60% has been recommended for alkali content of cement to be used in concrete to reduce ASR expansion. SCI 221/1998 আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে তোমার, তারা অনেকগুলো টেস্ট করে এই রেজাল্টটা পাইছে যে তোমার সিমেন্টের মধ্যে যদি 0.60% অ্যালকালাইজ থাকে বা তার নিচে থাকে তাহলে তোমার এখানে এএসআর এক্সপ্যানশন হওয়ার সম্ভাবনা কম। সো তুমি যেই সিমেন্টটা নিলা সেটার মধ্যে এই 0.6% বা তার কম আছে কিনা সেইটাই কিন্তু চেক করতে হবে। সেটা চেক করে তুমি সিমেন্টটা সিলেক্ট করবে আর কি। আবার তোমার সিমেন্টের অ্যালকালাইজ কিন্তু ম্যাটার করবে না, ধরো 0.8 বা 0.9 নিলা অ্যালকালাইজ, কিন্তু তুমি অ্যাগ্রিগেট নিলা হচ্ছে নন রিঅ্যাক্টিভ, তাহলে কিন্তু তুমি 0.60 উপরে নিতে পারবা, কারণ একটা কমালেই কিন্তু হচ্ছে, দুইটা কমানোর তো দরকার নাই। সো তুমি যে কোনো একটা উপায় ফলো করবে আর কি। যেমন তুমি যদি নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট সিলেক্ট করেই ফেলো তাহলে অ্যালকালাইজ এখানে 0.6 এর উপরে থাকলেও সমস্যা নাই, কারণ এই নন রিঅ্যাক্টিভের সাথে তো রিঅ্যাকশন করবে না নন রিঅ্যাক্টিভ সিলিকার সাথে। আর তুমি যদি এক নাম্বার প্রসেসটা ধরে টেস্টটা করলা না যে তোমারটা রিঅ্যাক্টিভ আছে নাকি নাই, তখন তোমাকে কিন্তু 2 নাম্বারটা বেশি জোর দিয়ে করতে হবে। হয় 1 নাম্বারটা করো না হলে 2 নাম্বারটা করো, কারণ রিঅ্যাকশনটা হওয়ার জন্য কিন্তু একটাকে স্টপ করে দিলেই হবে। তাহলে 0.60% এসিআই বলে দিছে। আরেকটা সলিউশন হচ্ছে অ্যাডমিক্সচার ব্যবহার করে। আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম লিথিয়াম নাইট্রেট, এটা ছিল কেমিক্যাল অ্যাডমিক্সচার। তো আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম অ্যাডমিক্সচার কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে মিনারেল অ্যাডমিক্সচার, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডমিক্সচার। কেমিক্যাল অ্যাডমিক্সচারটা একটু যদি দেখো, মিনারেলটা আগে একটু দেখি। মিনারেল অ্যাডমিক্সচার আর কেমিক্যাল অ্যাডমিক্সচারের মধ্যে পার্থক্য কি বলো দেখি? মিনারেল অ্যাডমিক্সচার কারা?
বলতে পারবা? স্যার আরেকবার স্যার কোশ্চেনটা স্যার ন্যাচারালি যেগুলো পাই ওগুলো। আর ফ্লাই অ্যাশ স্যার? মানে একটু সংজ্ঞাটা জানতে চাচ্ছি আর কি, মিনারেল অ্যাডমিক্সচার আর কেমিক্যাল অ্যাডমিক্সচার। আচ্ছা দেখো, মিনারেল অ্যাডমিক্সচার কিন্তু যেটা তোমার ওয়েস্ট প্রোডাক্ট থেকে আসতেছে আর কি, মানে বাই প্রোডাক্ট হিসেবে আসতেছে এবং যেটার কোনো কেমিক্যাল ইফেক্ট নাই, মানে যেটা নিজে ইনার্ট থেকে তোমার হেল্প করতেছে তোমার ওয়ার্কেবিলিটি, সেটিং অথবা হার্ডেন কংক্রিটকে। তো মিনারেল অ্যাডমিক্সচারের ইয়া হতে পারে ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, স্ল্যাগ এরা। তো এদেরকে ব্যবহার করলে তুমি কিভাবে এসআর প্রবলেম সলভ করতে পারো, এটা আমাকে বলতে পারবা? যে এই মিনারেল অ্যাডমিক্সচার ব্যবহার করলে, মানে এই যে ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম এবং স্ল্যাগ, এটা ব্যবহার করলে কিভাবে এএসআর এক্সপেনশন কমতে পারে, এটা আমাকে একটু বুঝায় বলতে পারবা কিনা দেখো। এএসআর এক্সপেনশন কিভাবে কমবে মিনারেল অ্যাডমিক্সচার ব্যবহার করলে? স্যার ফ্লাই অ্যাশ বা এই টাইপের কিছু যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে স্যার আমাদের জানি স্যার মানে রিয়াকশন অনেক গুণে বেড়ে যায় স্যার। তাহলে সিলিকনের সাথে স্যার রিয়াকশন করে বেশি সিলিকন শেষ করে হলো, সেই ক্ষেত্রে তো স্যার আর ইয়ে থাকবে না স্যার, ওই যে ওই মানে রিয়াকশনটা হওয়ার কোনো ইয়ে থাকবে না, চান্স থাকবে না স্যার। আচ্ছা, রিঅ্যাকশন এরকম কি কিছু- বাড়ে নাকি উল্টা কমে? মানে এই স্যার মিনারেল অ্যাডমিক্সচার কিন্তু অনেক স্লো কাজ করে, এটা কিন্তু অতটা ইফেক্টিভ না। তুমি ফ্লাই অ্যাশ স্ল্যাগ ইউজ করে যদি কোনো প্রপার্টি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তুমি সাথে সাথে রেজাল্ট পাবা না, এবং আমরা কিন্তু পড়ছিলাম যে এটা লেটার স্ট্রেন্থ বেশি দিবে, কারণ জি এটা স্যার। রিঅ্যাকশন করে খুব আস্তে আস্তে। এই জায়গায় কাহিনী যেটা আমি বলেই দেই তোমাদেরকে, সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম বা গ্রাউন্ড গ্রানুলেটেড স্ল্যাগ এটা ইউজ করলে এএসআরটা কমে যাচ্ছে, কারণ হচ্ছে এইটাকে তো তুমি সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতেছো, এবং এগুলা কিন্তু তোমাদের ডিটেলস আমি বলছিলাম সিমেন্ট চ্যাপ্টারে, যে ধরো তুমি সিমেন্ট নিলা 80%, 20% নিলা ফ্লাই অ্যাশ, অথবা 15% নিলা, কতটুকু আসবে সেটা কিন্তু মিক্স ডিজাইন থেকে আসবে। 10% নিলা ফ্লাই অ্যাশ, এই যে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেন্ট নিচ্ছ, সিমেন্টকে রিপ্লেস করেই তো নিচ্ছ, তাহলে সিমেন্টের পরিমাণ যদি কমে তাহলে তো এই যে তোমার অ্যালকালাইজের পরিমাণটা আলটিমেটলি কমতেছে, তাহলে কিন্তু কিছু পরিমাণ চান্স থাকতেছে কম হওয়ার রিঅ্যাকশনটা, ওই হিসেবে বলা হয়েছে আর কি। অ্যালকালাইজ যেহেতু কমে যাচ্ছে কিছুটা, ওই হিসেবে বলা হচ্ছে যে মিনারেল অ্যাডমিক্সচার ইউজ করলে তুমি এটা দূর করতে পারো, তবে এটা কিন্তু খুব একটা ইফেক্টিভ নাও হতে পারে, সাথে সাথে তুমি সমাধান নাও পাইতে পারো আর কি, কারণ তুমি কত পার্সেন্ট রিপ্লেস করবা সেটার উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি 5% রিপ্লেস করো তাহলে তো তোমার সিমেন্টে তো অনেক পরিমাণে যদি অ্যালকালাইজ থাকে তাহলে তো আর এটা ইফেক্টিভ হবে না। সো কত পার্সেন্ট রিপ্লেস করতেছো সেইটার উপর ডিপেন্ড করতেছে। আবার 20%, 30% ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ এটা যত রিপ্লেস করবা তত কিন্তু এটার আর্লি স্ট্যান্ড ফল ডাউন হবে, কারণ রিঅ্যাকশন রেট অনেক কমে যাবে। সো কত পার্সেন্ট দিচ্ছ সেটার উপরে, যেহেতু তুমি সিমেন্টকে সরাচ্ছ, রিপ্লেস করতেছো, সেহেতু অ্যালকালাইজ কিছুটা ডাউন হয়, এই জন্য এই রিঅ্যাকশনটা ঘটার চান্স কিছুটা কমে যায়, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেটা কমবে কিনা। সব থেকে ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে কেমিক্যাল অ্যাডমিক্সচার। কেমিক্যাল অ্যাডমিক্সচার মানে তার ভিতরে কেমিক্যাল কিছু একটা থাকবে, রিঅ্যাক্টিভ টাইপের কিছু একটা থাকবে। সো তুমি যদি লিথিয়ামের সল্টগুলো ব্যবহার করো, যেমন দেখা গেছে লিথিয়ামের নাইট্রেট, এটা যদি ব্যবহার করো, অ্যাডমিক্সচারের একটা টাইপ এটা, তাহলে এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তোমার এএসআর এক্সপ্যানশন কমাই দিবে। এটাও আমাদেরকে এসিআই 221 1998 বলছে আর কি। তো এইটা ইউজ করলে সাথে সাথেই তুমি সমাধান পাবা আর কি, যে এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, স্ল্যাগ এটা দিয়ে কিন্তু তুমি 100% শিওর না। এটা তুমি 100% শিওর যে এটা এক্সপেনশন হবে না, আর এখানে তুমি শিওর না আসলে। এখন আমাকে বলো এই চারটা অপশনের মধ্যে তুমি কোনটা সিলেক্ট করবা? স্যার কেমিক্যাল।
আচ্ছা, কেমিক্যাল বললা একজন, তোমাদের ক্লাসে কি স্টুডেন্ট একজনই নাকি বাকিদের অবস্থা কি? মানে কথা বলতেছে কে? মানে তোমার আইডি কত? স্যার 51 স্যার। 51। 51ই তো সিআর মনে হয়। জি স্যার। তাহলে সিআর ছাড়া বাকিরা কোথায় ক্লাসে? আমরা কি বাকিরা মানে শুনতেছো কিছু নাকি? জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। তোমাদের অপিনিয়ন কি আসলে এই চারটার মধ্যে কোনটা হবে? স্যার কেমিক্যাল স্যার। কেমিক্যাল অ্যাডমিক্সচার। কারো কি কোনো অন্য কোনো মতামত আছে যে আমি এটা নিব না, আসলে আমার কাছে 1 2 বেটার মনে হচ্ছে? এবং মনে হইলে কেন মনে হচ্ছে? স্যার এইখানে তো স্যার কেমিক্যালটা তো স্যার বলেছিলেন একটু কস্টলি টাইপের হয় স্যার, সেই ক্ষেত্রে তো স্যার ওই উপরের গুলো তো স্যার একটু ভালো স্যার। আমি এটাই জানতে চাচ্ছিলাম। তুমি বলে ফেলছো, ঠিক আছে, তোমার অ্যান্সারটাই কিন্তু ঠিক। এখানে যে অ্যাডমিক্সচারটা ইউজ করতেছো, লাস্টের অ্যাডমিক্সচারটা লিথিয়াম নাইট্রেট, এটা বেশ এক্সপেন্সিভ। এজন্য কিন্তু তুমি উপরের দুইটা কিন্তু টাকা ছাড়াই সলিউশন পাচ্ছ, এবং এটা কিন্তু ইফেক্টিভ উপরের দুইটাও। তোমার রিঅ্যাক্টিভ সিলিকা না থাকলে তো রিঅ্যাকশনই হবে না, আবার অ্যালকালাইজের পরিমাণ কন্ট্রোল করতে পারলে সেই রিঅ্যাকশনটা হবেই না। তাহলে এই দুইটাই কিন্তু বেস্ট সলিউশন, 1 নাম্বারটা অথবা 2 নাম্বারটা। তার ভিতরে 2 নাম্বারটা সবথেকে বেশি ইউজ করা হয়। আর লাস্টেরটা কিন্তু 100% শিওর হবে না, এবং 100% মানে সেটার এফিসিয়েন্সি, বাট এটা কিন্তু তোমার কিনতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে সবথেকে আনপ্রেডিক্টেবল, বা বলতে পারো 3টার মধ্যে 4টার মধ্যে মানে আমার কাছে এটা মনে হচ্ছে যে খুবই কম ইফেক্টিভ। তো এই 4টার মধ্যে কিন্তু 1 অথবা 2 হচ্ছে বেটার, আর 4 নাম্বারটা হচ্ছে এফিসিয়েন্সির দিক থেকে ভালো আর কি। এইভাবে আমরা অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশন দূর করতে পারি। আমাদের অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশনটা পড়া শেষ। স্যার এই কেমিক্যাল যেটা স্যার বলেন স্যার, এটা কি মানে সব জায়গায় অ্যাভেলেবল নাকি স্যার এটা কোনটা কোথা থেকে নিয়ে আসতে হবে আপনাদের? কোনটা যে বললা? কেমিক্যাল অ্যাডমিক্সচার, এটা কিন্তু ওই যে তোমার ইয়া থেকে আনতে হয়। কেমিক্যাল যে কোম্পানিগুলো আছে, যেমন বাংলাদেশের 2টা মোস্ট কমন আছে, যার একটা হচ্ছে বিএএসএফ, আর একটা হচ্ছে তোমার বোরাল। এই 2টা হচ্ছে কেমিক্যাল কংক্রিটকে সাপ্লাই করে আর কি, বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার সাপ্লাই করে, ওদের কাছ থেকে যে কিনতে হয় আর কি জিনিসটা। স্যার মানে বলতে চাচ্ছি যে সব জায়গায় কি অ্যাভেলেবল নাকি এটা, মানে এটা অনেক সময় যে অ্যাভেলেবেল থাকে, অনেক সময় থাকে না। যেমন এখানে স্পষ্টভাবে যেটা লেখা লিথিয়াম নাইট্রেট, তুমি এটা হুবহু নাও পাইতে পারো। যেমন তোমাকে তোমাকে বলতে হবে যে এএসআর এক্সপেনশন কমানোর জন্য চাচ্ছ, তখন বললে ওই টাইপের কিছু একটা দিবে। যেমন ধরো জ্বরের তো অনেকগুলো ওষুধ আছে, যেমন নাপা আছে, তারপর আরো কি কি আছে, অনেকগুলা টাইপের ওষুধ আছে। সো ধরো যেটা অ্যাভেলেবেল নাই, ওই টাইপের অন্য একটা দিয়ে দেয়। তো তোমাকে যেটা করতে হবে, যেটা তোমাকে দিয়ে দিল সেটা তোমার বলা থাকে যে এটা কোন টাইপের সিমেন্টে যাবে বা কি কি ক্ষতিকর দিক আছে, ওইটা তোমার মিলায় তারপর সিদ্ধান্ত নিতে হবে যে তুমি ওই টাইপটা নিবা কিনা। ঠিক আছে? তো যদি এই টাইপটা না পাওয়া যায়, তাহলে তোমাকে এএসআর এক্সপেনশনের জন্য অন্য টাইপের কিছু একটা দিবে। তো সেইটা তোমার সাথে ইউজ করা যায় কিনা সেটা মিলাই দেখতে হবে আর কি, এবং কতটুকু তুমি দিতে পারবা সেটাও বলা আছে আর কি উপরে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন শুরু করব আরেকটা হার্ডেন প্রপার্টি, সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন আমাকে বলো মডুলাস অফ ইলাস্টিসিটি কাকে বলে? স্যার স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে স্ট্রেস আর স্ট্রেন সমানুপাতিক স্যার। স্ট্রেস আর স্ট্রেনের যে রেশিও, স্ট্রেস আর স্ট্রেনের যে রেশিও, এবং সেটা কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে। জি স্যার। আচ্ছা, তোমরা নিশ্চয়ই মাইল্ড স্টিলের এক্সপেরিমেন্টটা করছো নাকি? জি স্যার। সেখানে তোমরা ইয়া কিভাবে আঁকছো, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি কিভাবে বের করছিলা? স্যার স্ট্রেসটা যেটা ছিল স্যার, এটা লোড বাই এরিয়া করছিলাম, ইনিশিয়াল এরিয়া। আর স্যার স্ট্রেন যেটা তো স্যার ওই যে ডিফর্মেশন, যে মানে কতটুকু ডিফর্ম করছে ভাগ হচ্ছে গ্রাফ থেকে বের করছিলাম স্যার। গ্রাফ থেকে যে দুইটা পয়েন্ট নিয়ে তারপর দুইটা সরলরেখা পয়েন্ট নিয়ে সমীকরণ স্যার, বের করে রাখো। আচ্ছা, স্ট্রেস বাই স্ট্রেস, এরকম একটা তারপর কার্ভ একটা আসছিল। স্ট্রেট লাইন আসছিল, স্ট্রেট লাইনটা পর্যন্ত স্যার ইলাস্টিক লিমিট স্যার। ওইখানে তোমরা স্যার কোন একটা জায়গার স্লোপ বের করছো? এই পর্যন্ত যে স্যার স্লোপ। স্ট্রেট লাইন যেটুকু ছিল স্যার স্ট্রেট লাইন পর্যন্ত। স্ট্রেট লাইন এর অংশটুকু। আচ্ছা, এই পর্যন্ত নেয়ার রিজনটা কি?
স্যার এটা ইলাস্টিক লিমিট স্যার, যে ওর তখন পরে সমানুপাতিক ভাবে plasticity চলে যায় বাড়তে স্যার। থাকে এই পর্যন্ত ইলাস্টিসিটি স্যার থাকে। ইলাস্টিক লিমিটের মধ্যে হুকস লটা ভ্যালিড এই জন্য আর কি। এবং এখানে তোমার স্ট্রেস আর স্ট্রেনের রেশিওটা নিয়ে যেটা পাবা সেটাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এইটা স্টিলের ক্ষেত্রে বের করা যতটা ইজি, কংক্রিটের ক্ষেত্রে গ্রাফ থেকে বের করাটা একটু টাফ, যদিও সিস্টেম কিছুটা মিলবে। কারণ হলো কংক্রিটের এই ইলাস্টিক যে লিমিট দেখতেছো, স্টিলেরটা যেরকম বড়, কংক্রিটেরটা এত বড় থাকে না আর কি। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে পারি বোথ কার্ভ থেকে এবং ইকুয়েশন থেকে, আমরা সেটা একটু দেখব। তো এই চ্যাপ্টারে যেহেতু কংক্রিট তোমাদের পড়াইলাম, কংক্রিটের স্ট্রেস আর স্ট্রেন কার্ভটা কেমন এটা যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এইরকম। সেকেন্ড ছবিটা খেয়াল করো, এখানে একটু ভুল আছে, এখানে স্ট্রেন হবে, এখানে স্ট্রেন হবে, এটা একটু কারেকশন করে নিও। স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ ডেফিনেটলি অনেক ভালো মতো তোমরা পারো আশা করি, এবং সেখানে একটা ইল্ড পয়েন্ট থাকে, আলটিমেট একটা স্ট্রেংথে পৌঁছায়, তারপরে কিন্তু জিনিসটা ব্রেক করে আর কি, ভেঙে যায়। কংক্রিটের ক্ষেত্রে এত ঝামেলা নাই, কংক্রিটের ক্ষেত্রে এরকম একটা কার্ভ আসে এবং এখানে এসে ভেঙে যায়। কংক্রিটের ক্ষেত্রে ইলাস্টিক লিমিটটা কিন্তু অনেক ছোট, একটু যদি খেয়াল করো এতটুকু পর্যন্ত ইলাস্টিক, এরপরে কিন্তু জিনিসটা প্লাস্টিক অবস্থায় চলে গেছে এবং জিনিসটা ম্যাক্সিমাম লোডে পৌঁছানোর কিছুক্ষণ পরে কিন্তু ভেঙে গেছে। এটার কারণটা কি? কারণ স্যার কংক্রিট কংক্রিট স্যার টেনশন নিতে পারে না। কম্প্রেশন নিতে পারে, টেনশন নিতে পারে না, এর জন্য। আমরা তো কম্প্রেশনই দিচ্ছি, এটা কিন্তু কম্প্রেশনের টেস্ট। একটা কংক্রিট ব্লক নিয়ে তোমরা তো সিলিন্ডার টেস্ট করছো ডেফিনেটলি, স্যার এটা ব্রিটেল এটা ব্রিটেল ম্যাটেরিয়াল, এখানে কিন্তু কম্প্রেশনই দিছি আমরা। কম্প্রেশনে দিয়ে এই ম্যাক্সিমাম লোডে পৌঁছাইছে যখন, এই যে স্ট্রেস, এটার একটু পরে ফেল করে গেছে, ক্রাশিং বলা হচ্ছে জিনিসটাকে। আমাদের স্টিলে কিন্তু ক্রাশিং কথাটা ছিল না, স্টিলে কিন্তু ক্রাশ করে ফেল করে না, নেকিং ফর্ম করে যে ফেল করে আর কি। স্টিলের কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভটা কিন্তু নন লিনিয়ার। এখানে যদি একটু তোমাদেরকে পড়ে শোনাই বা তোমরা যদি এই কার্ভটা দেখো, কংক্রিটের মধ্যে থাকা সিমেন্ট পেস্ট, তুমি যদি শুধুমাত্র সিমেন্ট পেস্টের হার্ডেন্ড সিমেন্ট পেস্টের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকতা, শুধুমাত্র হার্ডেন্ড সিমেন্ট পেস্ট, তাহলে কিন্তু তুমি মোটামুটি দেখো এটা কিন্তু অলমোস্ট লিনিয়ার। এই যে গ্রিন মার্ক করে যেটা আঁকা আর কি, তুমি যদি শুধু অ্যাগ্রিগেটের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকতা, ওইটা কিন্তু পুরাটাই লিনিয়ার। এবং দেখা যাচ্ছে যে সিমেন্ট পেস্টের থেকে সেটার ডিফরমেশন কম কিন্তু স্ট্রেন নিচ্ছে বেশি, সিমেন্ট পেস্টটা আবার ডিফরমেশন বেশি নিয়ে ফেলছে আর কি। আমাদের কংক্রিট কিন্তু মাঝখানে অবস্থিত, দেখো এর মধ্যে যেহেতু সবকিছু আছে, সিমেন্ট বলো, পানি বলো, অ্যাগ্রিগেট বলো, এটা একটা নন লিনিয়ার রেজাল্ট দিচ্ছে। এখন বলো তো যে এই কার্ভ থেকে স্ট্রেস স্ট্রেন কার্ভ কিভাবে বের করা যেতে পারে, মানে তোমাদের নর্মাল সেন্স অনুযায়ী? তোমরা একটু আগে যেটা বললা ওই সিস্টেমেই তো বের করবা নাকি? জি স্যার, একটা স্লোপ স্যার ইরর বের করব স্যার। ইরর কি? বের করে দিচ্ছি। ইরর যদি আসে তাহলে তো আসলো, না হলে নাই আর কি। এখানে কি ইরর আসবে? আমার তো মনে হয় আসবে না। না স্যার আসবে না। তার আগে আমাকে বলো, এই যে রেড কার্ভটা, এটার ইলাস্টিক লিমিট কিন্তু অনেক ছোট না? দেখো এই যে এতটুকু মনে হয়, এতটুকু মনে হয়, এরপরে কিন্তু দেখো নন লিনিয়ার হয়ে গেছে। এই জায়গার স্লোপটাই তো ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি নাকি? জি স্যার। কিন্তু এই জায়গায় লিনিয়ার যেহেতু কম, তো তুমি এইভাবে যেটা বের করবা সেটা কিন্তু কারেক্ট রেজাল্ট দিবে না। যদিও এটা বলতেছি না ভুল, কিন্তু হিসাবে একটু ভুল হইলে কিন্তু, যেমন তোমরা যদি গ্রাফ থেকে রিড করো ভ্যালুটা, অল্প একটু পার্থক্যের জন্য কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে রেশিওটা। এই জন্য এখান থেকে যে ইটা পাবা সেটা কিন্তু অ্যাকুরেট না। এই জন্য আমরা তিনটা মেথড দেখবো গ্রাফ থেকে কিভাবে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করে। তিনটা মেথড দেখবো, তার মধ্যে এটাও আছে একটা মেথড, যেটার একটা সমস্যা বললাম, যদি ইলাস্টিক লিমিট খুব কম হয় তাহলে এই ভ্যালুটা কিন্তু
গ্রাফ থেকে যেটা পাবা সেটা অ্যাকুরেসি কম। আমি এটাতে ব্যাক করব একটু পরেই। তার আগে তোমাদেরকে এই কার্ভটা বোঝাই, স্ট্রেস স্ট্রেন কার্ভ। কংক্রিট চ্যাপ্টারটা পড়ে ফেললাম আমরা, এখনো যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটা না জানি, বা আমরা কিন্তু থার্ড ইয়ারে আরসিসি যখন পড়বো তখন কিন্তু টিচার তোমাদের এটা আঁকতে দিবে, এবং তোমরা যদি তখন না বলতে পারো খারাপ লাগবে আর কি। তখন একটু খেয়াল করো, একদম সোজা। স্টিলেরটা যেরকম কঠিন ছিল, মানে স্টিলেরটা কিন্তু কেন হঠাৎ করে ইল্ড আসতেছে, আবার আলটিমেটে পৌঁছাচ্ছে, আবার কেন ভাঙা শুরু করছে, অনেক রকম ব্যাপার ছিল। তোমাদের ডেফিনেটলি 212 যিনি পড়িয়েছেন উনি অনেক ব্যাখ্যা করে বলেছেন, ওইটা নিয়ে আর কথা বলতেছি না। তো আমরা জাস্ট কংক্রিটেরটা যদি একটু দেখি, এই এফ প্রাইম সিটা কি বলতো? স্ট্রেন হার্ডেনিং। না, স্ট্রেইন হার্ডেনিং তো অন্য জিনিস ছিল, এরিয়া ছিল একটা। স্যার ম্যাক্সিমাম স্যার লোড ম্যাক্সিমাম স্ট্রেস, অথবা এটা কিন্তু এই লোডে এটাকে বলতে পারো আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেন। এই টার্মটা কিন্তু আরসিসি তে প্রচুর ইউজ করে। G1 এ যখন তোমরা বিল্ডিং এর কম্পোনেন্ট ডিজাইন করবো আর কি, এফ প্রাইম সি কিন্তু অনেকবার শুনতে হবে। এফ প্রাইম সি হচ্ছে কংক্রিটের, তুমি যে সিলিন্ডার একটা ভাঙছো সেইটা থেকে কিন্তু লোড বাই এরিয়া করে স্ট্রেস পাইছো, আর টাইমের করেসপন্ডিং স্ট্রেন পাইছো এক্স অ্যাক্সিস বরাবর। এই যে ম্যাক্সিমাম যে লোডটা আসতেছে কম্প্রেশনে, ম্যাক্সিমাম যে লোডের জন্য যে স্ট্রেসটা আসতেছে আর কি, আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথকেই বলতেছি আমরা এফ প্রাইম সি। পুরো টার্মটা মনে রাখবা, এফ প্রাইম সি মানে আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ। দেখা গেছে যে আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথের 40% যখন আসে স্ট্রেস, অর্থাৎ 0.4 এফ প্রাইম সি, এই পর্যন্ত তোমার কার্ভটা লিনিয়ার। 40 থেকে 45%, অর্থাৎ এটা ইলাস্টিসিটির কথা বলা হচ্ছে, যে এই কার্ভটা কত দূর স্ট্রেট থাকবে সেটা হচ্ছে টোটাল আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথের 40 থেকে 45%। এটা ডিপেন্ড করতেছে কংক্রিটের উপরে, বাট নর্মাল কংক্রিটে 40 থেকে 45%-এর মধ্যেই থাকে আর কি। যেমন এখানে 0.4 এফ প্রাইম সি, এই পর্যন্ত স্ট্রেস গেলে দেখবা যে কার্ভটা নন লিনিয়ারে চলে গেছে। আচ্ছা, এবার আমরা একটু স্ট্রেইন নিয়ে কথা বলি। তোমার কংক্রিটের এখানে এসে ক্র্যাশ করে যাচ্ছে জিনিসটা, মানে একদম ব্রিটেল ম্যাটেরিয়াল যেহেতু, মানে একটা বিস্কিট নিয়ে যদি তুমি চাপ দাও তাহলে যেরকম ঠাস করে মাঝখান দিয়ে ভেঙে যাবে, ডিফরমেশন কম হবে, সেরকমই কিছু একটা দেখা যাবে। তো এই ক্রাশিং যে স্ট্রেইন, এটাকে বলা হচ্ছে অ্যাপসাইলন সিইউ সংক্ষেপে। কংক্রিটের ক্ষেত্রে, নর্মাল কংক্রিটের ক্ষেত্রে সাধারণত দেখা যায় 0.003 থেকে 0.004 এর মধ্যে এসে তোমার কংক্রিটটা ক্রাশ করে যাবে। মানে স্ট্রেইন যখন 0.003 থেকে 0.004 এর মধ্যে পৌঁছাবে, এর মাঝামাঝি কোনো একটা সময় তোমার কংক্রিট ফেটে যাবে এই স্ট্রেইনে পৌঁছাইলে। আবার দেখা গেছে যে তোমার কংক্রিটটা ম্যাক্সিমাম আলটিমেট যে কম্প্রেসিভ স্ট্রেংথ এইটাই পৌঁছাবে তখনই যখন তোমার স্ট্রেন 0.002 হবে। এরকম একটা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কত স্ট্রেনে ম্যাক্সিমাম লোডে পৌঁছাবে, কত স্ট্রেনে ক্রাশ করতে পারে, এটার একটা রেঞ্জ এখানে বললো, এবং কত দূর পর্যন্ত কার্ভটা ইলাস্টিক থাকে, স্ট্রেট থাকে। তোমরা আরসিসিতে যখন ইউএসডি ডাব্লিউএসডি মেথড শিখবা তখন কিন্তু প্রথমেই এই কার্ভটা নিয়ে আলোচনা করবে। এই কার্ভটা নিয়ে ডিটেইলস তোমাদের টিচার পড়াবেন, যে একটা মেথড আছে ডাব্লিউএসডি আর একটা আছে ইউএসডি। ডাব্লিউএসডি মেথডটা হচ্ছে এই স্ট্রেট পোর্শন পর্যন্ত নিয়ে কাজ করে, আর ইউএসডি মেথড হচ্ছে পরবর্তী পোর্শনটাও নিয়েও কাজ করে। ডিজাইনের সময় এই কনসেপ্টগুলো কিন্তু খুব লাগবে, এজন্য আমি তোমাদের এইটার স্ট্রেস স্ট্রেন কার্ভটা পড়াই দিলাম আর কি। এই কথাগুলোই এখানে লেখা আছে। এবার তোমাদের একটা জিনিস দেখানো হয়েছে এখানে, যে অ্যাজ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যত বাড়তেছে রাপচার স্ট্রেইন তত কমতেছে। রাপচার স্ট্রেইন কোনটা ছিল? লাস্টেরটা না? একটু আগেই তো দেখলাম ক্রাশিং স্ট্রেন যেটা, ওটাই কিন্তু রাপচার স্ট্রেন। এই যে রাপচার স্ট্রেন হচ্ছে এই জায়গায় এত বড়, দেখো রাপচার স্ট্রেন।
দেখো কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, আচ্ছা একটা জিনিস হচ্ছে যখনই দেখবা কম্প্রেসিভ স্ট্রেংথ বলা ওইটা মানেই কিন্তু এফ প্রাইম সি, মানে আলটিমেট কথাটা নাও থাকতে পারে। কম্প্রেসিভ স্ট্রেংথ মানেই এফ প্রাইম সি। খেয়াল করো প্রথম যে কার্ভটা আঁকছে এইটার কংক্রিটের এফ প্রাইম সি ছিল 3000 পিএসআই। আমরা এখানে 4 ধরনের কংক্রিট নিয়ে কাজ করতেছি। তো কংক্রিট এ, কংক্রিট বি, কংক্রিট সি, কংক্রিট ডি। এ এর ক্ষেত্রে ধরো আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ 3000, বি এর ক্ষেত্রে ধরো 4000, সি এর ক্ষেত্রে ধরো 5000, ডি এর ক্ষেত্রে ধরো 6000। যত তোমার কংক্রিটের স্ট্রেংথ বাড়তেছে তত তোমার রাপচার স্ট্রেংথটা কমে যাচ্ছে। খেয়াল করো তোমরা স্টিলের যেটা করছিলা সেখানে 40 গ্রেড, 60 গ্রেড এবং 72.5 গ্রেডের একটা কম্বাইন গ্রাফ আঁকছিলা তোমরা? কম্বাইন গ্রাফ কি আঁকছিলা নাকি আঁকো নাই? স্যার আঁকছিলা। সেখানে কি তোমরা দেখছিলা যে কোনটার ক্ষেত্রে ডিফরমেশন বেশি নিতে পারে? 40 গ্রেড, জি স্যার 60 গ্রেড 60 গ্রেড সব থেকে বেশি ডিফরমেশন নিতে পারে? স্যার আমাদের এটা 40 গ্রেড স্যার। আচ্ছা আমাকে 40 গ্রেড সব কিছু দিতে পারে স্যার। 40 গ্রেড সব থেকে বেশি, আর সব থেকে কম কোনটা ছিল? স্যার 72.5। আমি তোমাদের একটু মনে করাই দেই, তোমাদের কার্ভটা এরকম আসার কথা। এদিকে যদি আমি বসাই স্ট্রেইন, এদিকে যদি বসাই আমি স্ট্রেস, যাদের 40 গ্রেড ছিল এরকম ইল্ড করে ডিফরমেশন বেশি, এটা 40। যাদের 60 ছিল ওদের স্ট্রেংথ বেশি গেছে কিন্তু ওদের ডিফরমেশন কিছুটা কম, 60। যাদের 72.5 ওদের স্ট্রেংথ বেশি, ডিফরমেশন আরো কম। তোমাদের এরকম আসছে কিনা আমাকে একটু বলো, নাকি অন্য কিছু আসছে? জি স্যার আচ্ছা এই স্টিলের ক্ষেত্রে কথাটা যেরকম সত্য যে যত স্ট্রেংথ বাড়তেছে। আচ্ছা 40 গ্রেড মানে কি? 40 গ্রেড মানে কি? কত স্ট্রেংথ? স্যার 40 ইনটু 145 স্যার। 145 কেএসআই না হচ্ছে না, মানে 40 গ্রেড বলতে কি বুঝো? স্যার এরকম ছিল 500 ডাব্লিউ রড বা এরকম স্যার, এটা শুনতে যাচ্ছেন স্যার এরকম কিছু? না না না, 40 গ্রেড, 60 গ্রেড, 72.5 গ্রেড। 40 গ্রেড মানে কত স্ট্রেংথ? তোমাদের কোন স্যার পড়াইছেন? স্যার তারিকুল ইসলাম স্যার। অবশ্যই বলছেন এটা ক্লাসে। জি স্যার এটা স্যার 40 গ্রেড মানে হচ্ছে 40 কে। স্যার রিয়েল পয়েন্টও স্যার 40 কেএসআই। হ্যাঁ ইল্ড পয়েন্ট হচ্ছে 40 কেএসআই, ইউনিটটা সহ কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা ভাইবার কমন কোশ্চেন, মানে যে কোনো জায়গার ভাইবা জিজ্ঞেস করে, যে কোনো জায়গায়, নট তোমাদের যে নট অনলি 2-1 সেমিস্টারে সেটা না, চাকরির ভাইবাতেও জিজ্ঞেস করে, অনেক কমন একটা প্রশ্ন। এটা মানে তোমার স্টিলটা 40 কেএসআই, মাথায় রাখবা কেএসআই। আর যদি তুমি পিএসআই তে বলতে যাও তাহলে বলতে হবে 40,000 পিএসআই। তো এভাবে মনে রাখবা 40 গ্রেড মানে 40 কেএসআই। তো এই ইল্ড পয়েন্টে পৌঁছাতে 40 কেএসআই লাগে আর কি। আচ্ছা যাই হোক, তো এইটার মতোই যে যত স্ট্রেংথ বাড়তেছে তত কিন্তু ডিফরমেশন কমতেছে, এই কথাটা এটার ক্ষেত্রেও ট্রু। এই রাপচার স্ট্রেংথটা তত কমতেছে, এটা একটা প্রমাণ তোমাদের একটা স্টাডি সহ দেখানো হয়েছে আর কি। রাপচার স্ট্রেংথ দেখো কমতেছে, আগে ছিল এত বড়, এটা হচ্ছে পরেরটাই কমে গেল, পরেরটা আরেকটু কমছে, পরেরটা আরেকটু কমছে, বাট এই স্ট্রেংথ দেখো ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু বাড়তেছে। এবার চলো আমরা বের করার চেষ্টা করি মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার 3টা সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম আমি অলরেডি বলে ফেলছি এবং তোমরা এটার সাথে পরিচিত, যে কংক্রিটের স্টিলে তোমরা যেভাবে বের করছিলা যে ইলাস্টিক লিমিটের মধ্যে রেখে তারপরে বের করার যে ব্যাপারটা, এটাও কিন্তু একই। তো 3টা মেথডের নাম দেখো, একটা হচ্ছে ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস, 2 নাম্বারটা হচ্ছে ট্যানজেন্ট মডুলাস, 3 নাম্বারটা হচ্ছে সিক্যান্ট মডুলাস। আমরা দেখব এই 3টা মেথডের মধ্যে কোনটা বেস্ট মেথড। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড নিয়ে আলোচনা করতেছি আমি। ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাসটা একদম ইজি। এটা হচ্ছে তুমি স্ট্রেট পোরশন, আমরা কিন্তু জানি যে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভটা এরকম আসে, এরকম আসলে আমরা বলছিলাম কি যে ম্যাক্সিমাম যে কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ এফ প্রাইম সি এর 40% পর্যন্ত কার্ভটা লিনিয়ার থাকে। তো ধরো এতটুকু কিন্তু লিনিয়ার, এই লিনিয়ার পোরশনে তুমি একটা ট্যানজেন্ট টানলা, যেটাকে আমি বললাম ইনিশিয়াল ট্যানজেন্ট।
এইখানে কি কোনো এরর আসতেছে এই কার্ভে? নো স্যার। আসতেছে না স্যার। কিন্তু তোমাদের এরর আসতে পারে যদি তোমার ফার্স্টে কার্ভে নন লিনিয়ারিটি চলে আসে। এরর কেন আসে বলতে পারবা? স্যার ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে স্যার ইরো আসতে পারে স্যার। ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে এরর আসার কথাই না, কারণ ইলাস্টিক লিমিটের মধ্যে তোমার কংক্রিটের রেজিস্ট্যান্স প্রপোর্শনাল, এটা প্রমাণিত হয়ে আসছে। তার মানে ম্যাটেরিয়ালের প্রপার্টির কারণে না আসলে। স্যার ডাটা নেওয়া স্যার ভুল করার কারণে ডাটা নেওয়াটাও ভুল না, তোমার যখন স্টিলকে তোমরা টান দিছো ইউটিএম এ রেখে, ফার্স্টে স্টিলটাকে গ্রিপ করতে হয়েছে, কিন্তু তো প্রপারলি গ্রিপ করার জন্য কিন্তু কিছু সময় লাগছে। এই সময়ের ভিতরে তোমার ওই স্টিলটা কিন্তু লোড পায় নাই প্রপারলি। ওই গ্রিপ জনিত প্রবলেমের কারণে প্রথমে নন লিনিয়ারিটি চলে আসে, এবং এটা স্টিলে বেশি আসে, কংক্রিটে কিন্তু এভাবে পাবা না তুমি। কারণ কংক্রিটে মনে আছে আমরা লোড ফেলাইছিলাম মেশিনের মধ্যে এবং ইউনিফর্মলি লোডটা পড়ছিল কিন্তু, এবং তুমি চাইলে ইউনিফর্ম লোড ফেলানোর জন্য বিয়ারিং প্যাড, ক্যাপিং ইত্যাদি ইউজ করতে পারো। কংক্রিটে এই সমস্যাটা হয় না সাধারণত। তো যাই হোক, আমাদের এখানে এরর নাই আর কি। তো তোমরা যেই টপিক পড়তেছো একটু বুঝে পড়ার চেষ্টা করো, মানে সব সাবজেক্ট থেকেই কিন্তু। আচ্ছা, এই জায়গার এই স্লোপটার যে ভ্যালু সেটাই হচ্ছে তোমার ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস। অর্থাৎ এখানে তুমি দুইটা পয়েন্ট নিবা, এটা যদি ই হয় তাহলে তুমি ধরো y2 মাইনাস y1, x2 মাইনাস x1, এই ভ্যালু থেকে পেয়ে যাবা। এটা নিয়ে আশা করি তোমাদের কনফিউশন নাই। এটার একটা প্রবলেম বললাম তোমাদের একটু আগেই, যে এই জায়গাতে যদি তোমার এই জায়গাটা খুব কম হয়, আসলে এই জায়গাটা এত ছোট যে এই ভ্যালুটা যে রেজাল্ট দিবে সেটার অ্যাকুরেসি কিছুটা কম। এই যে এখানে বলা আছে যদি লো স্ট্রেস হয়, তোমার কংক্রিটের স্ট্রেন যদি কম হয় তাহলে এই জায়গাটা আরো কমে যায়। এই জন্য এটা আসলে খুব একটা সোজা না, বা বের করলে এটার কিন্তু অ্যাকুরেসি কম, বাট তুমি এটা স্টিল ইউজ করতে পারো। আমরা তিনটাই শিখবো, তিনটার মধ্যে বেস্টটা আমরা অ্যাপ্লাই করবো আর কি। ট্যানজেন্ট মডুলাস মেথড হচ্ছে তুমি ইলাস্টিক লিমিটের বাইরে যে কোনো একটা পয়েন্ট নিবা, যে কোনো একটা পয়েন্ট, এই জায়গার যে স্লোপটা টানতেছো, এই স্লোপটার যে রেজাল্ট পাবা, এই স্লোপটা যে ভ্যালু বের করবা ওইটাই হচ্ছে ই এর ভ্যালু। যেহেতু কনক্রিট নন লিনিয়ার ম্যাটেরিয়াল, সেহেতু তোমার যে সবসময় ইলাস্টিক রেঞ্জের মধ্যে বাইর করতে হবে এমন কথা নাই কিন্তু। এই জন্য ট্যানজেন্ট মডুলাস দিয়েও তুমি বের করতে পারো চাইলে। ইলাস্টিক লিমিটের বাইরে যে কোনো একটা পয়েন্ট, তোমার ইচ্ছা মতো একটা পয়েন্ট, এই যে সিগমা নিছে এটার করেসপন্ডিং স্ট্রেস আর এটার করেসপন্ডিং স্ট্রেন নিছে অ্যাপসাইলন, এইটার রেশিও করে এই স্লোপটার যে ভ্যালু পাবা সেটাই ট্যানজেন্ট মডুলাস। এইটার প্রবলেম হচ্ছে এইখানে যে স্লোপটা তুমি টানবা, এই স্লোপটা টানতে গেলে দেখো অনেকগুলো লাইন টাচ করে আঁকতে হচ্ছে আর কি। অর্থাৎ এই স্লোপটা আঁকার ক্ষেত্রে তোমার আই জাজমেন্ট অ্যাপ্লাই করতে হচ্ছে আর কি, তোমার চোখের জাজমেন্ট অনুযায়ী। এটা অনেক সময় ভুল হয়ে যায় আর কি। ধরো কেউ স্লোপটা এটাকে টাচ করলো না, এইভাবে আঁকলো, ফ্ল্যাট করে আঁকলো বেশি, কেউ একটু স্টিপ করে আঁকলো, ভুল হতে পারে আর কি জিনিসটা। তো এটাও কিন্তু রেজাল্টে ফ্ল্যাকচুয়েট করতে পারে, তোমার এক ধরনের আসলো, আরেকজনের আরেক ধরনের ভ্যালু আসলো, ভালো পার্থক্য আসে আর কি। এটার আই জাজমেন্ট অনুযায়ী নিতে হয়, এই জন্য এটার ক্ষেত্রে অ্যাকুরেসি খুব একটা পাওয়া যায় না। এই কথাগুলো বলা আছে এখানে। সব থেকে বেস্ট মেথড হলো 3 নাম্বারটা, সিক্যান্ট মডুলাস। সিক্যান্ট মডুলাসে যেটা করে, এই যে কোনো একটা পয়েন্ট নিছিলা তুমি, এটার সাথে তুমি তোমার অরিজিন যেটা, এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে এটার যে স্লোপ পাবা এটাকেই বলা হচ্ছে সিক্যান্ট মডুলাস। এইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি এখানে কিন্তু তোমার আই জাজমেন্ট অ্যাপ্লাই করার কিছু নাই, আবার এখানে কিন্তু জায়গাও কিন্তু কম নাই। আবার তুমি এখানে এমন একটা পয়েন্ট নিছো যেটা তোমার লিনিয়ারিটি এবং নন লিনিয়ারিটি দুইটাই ইন্ডিকেট করতেছে, দুইটা পোর্শনই পেয়ে গেছো কিন্তু। এই জন্য সিক্যান্ট মডুলাসটা আগের দুইটা মেথড থেকে অ্যাকুরেসি বেশি পাওয়া যায় এটাতে। এইভাবে গ্রাফ থেকে, স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে পারো। এবার আসো
মডুলাস অফ ইলাস্টিসিটি এইভাবে বের করতে পারো, আবার চাইলে তুমি ইকুয়েশন দিয়েও বের করতে পারো। এসিআই বিল্ডিং কোড 318 ওরা ওই কার্ভগুলোকে ব্যবহার করে মডুলাস অফ ইলাস্টিসিটির একটা ইকুয়েশন তৈরি করছে, এম্পিরিক্যাল ইকুয়েশন। তোমরা কি বলতে পারবা এম্পিরিক্যাল ইকুয়েশন কাকে বলে? এম্পিরিক্যাল ইকুয়েশনের সাথে কি পরিচিত তোমরা? এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে যেটা হয়। অনেকগুলো এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে তুমি যেই ইকুয়েশনটা তৈরি করছো সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এখানে প্রবলেম হচ্ছে ওরা যে ফর্মুলাটা ডিরাইভ করছে, ওরা যে ইউনিট বলবে তোমাকে সেই ইউনিটই ব্যবহার করতে হবে, কারণ এই ফর্মুলাটা ওই পার্টিকুলার ডাটার ওই ইউনিটের জন্য প্রযোজ্য। এরকম একটা ইকুয়েশন তারা তৈরি করছে যে E = 33 × W টু দি পাওয়ার 1.5 √f প্রাইম সি। এফ প্রাইম সিটা কি ছিল? So কংক্রিটের compressive strength. কম্প্রেসিভ স্ট্রেস। এটা কোথা থেকে পাবা? স্ট্রেস সিস্টেম কার্ভের ম্যাক্সিমাম যে স্ট্রেসের ভ্যালুটা সেখান থেকে পাবা। কিন্তু তুমি একটা স্যাম্পল ভাঙলেই স্ট্রেস সিস্টেম কার্ভ থেকে পেয়ে যাবা এটা। এখানে ডাব্লিউটা হচ্ছে তোমার ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট কাকে বলে? ওয়েট পার ইউনিট ভলিউম। এটা কিন্তু তোমরা টেস্ট থেকে জানো, অলরেডি 7 নাম্বার এক্সপেরিমেন্টে করছো তোমরা। এই সূত্রটা 90 থেকে 155 পাউন্ড পার ফিট কিউবিক ইউনিট ওয়েট বিশিষ্ট কংক্রিটের ক্ষেত্রে প্রযোজ্য। নর্মাল কংক্রিটের ইউনিট ওয়েট কিন্তু 150-র মধ্যেই হয়, মনে রাখো এটা। এটাও লাগবে এই ভ্যালুটা 150, 150 পাউন্ড পার ফিট কিউব। আর এই সূত্রটা 6000 পিএসআই পর্যন্ত প্রযোজ্য। এই দুইটা লিমিটের বাইরে গেলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল না। তো 90 থেকে 155, আমাদের কংক্রিট সাধারণত 145, 150 এর ইউনিট ওয়েট এরকমই হয়, এর বেশি হয় না নর্মাল কংক্রিট ওয়েট সম্পর্কে যদি বলি। আর স্ট্রেংথ কিন্তু 3000 বা 4000, এটাই কিন্তু অনেক নর্মাল কংক্রিটের ক্ষেত্রে, যদিও হাই স্ট্রেংথ কংক্রিট কিন্তু আরো বেশি নাই আর কি। এই ইকুয়েশনটা এই শর্তটার ক্ষেত্রে প্রযোজ্য। এর থেকে বেশি স্ট্রেংথ আসলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য না। সেক্ষেত্রে তোমাদের বইয়ে ইকুয়েশন আছে একটা, ওইটা তোমরা দেখতে পারো, বাট আমাদের লাগতেছে না আপাতত, কারণ আমাদের নর্মাল কংক্রিটের ক্ষেত্রে এত বেশি স্ট্রেংথ আসবে না আর কি। এখানে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে এইটা বানানো হয়েছে আর কি। এটা কিভাবে আসছে? এখানে ইউনিট ওয়েট, ডাব্লিউটা ছিল ইউনিট ওয়েট, এই ইউনিট ওয়েটের মান যদি বসায় দাও, তো এখানে ইউনিট ওয়েটের মান 150 বলছিলাম একটু আগেই, যে 150 পাউন্ড পার ফিট কিউবিক। আমরা 5 যদি মাইনাস করে চিন্তা করি, যে তোমার কংক্রিটের ভিতরে তো কিছু স্টিল থাকে, যেমন বিমে আমাদের নিচে স্টিল থাকবে, স্ল্যাবে উপরে নিচে স্টিল থাকবে, সো স্টিলের জন্য কিন্তু কিছুটা কমে যায় ইউনিট ওয়েট। 145 যদি ধরো তুমি, তাহলে এটা একটু করে দেখো যে 33 × 145 টু দি পাওয়ার 1.5, এটা করলে দেখবা যে এই 57,000 সামথিং আসে আর কি। ওইটাকে ওরা 57,000ই লিখছে। এই ইকুয়েশন দিয়েও তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি একদম ইজিলি বের করতে পারবা, এবং এটা কিন্তু পুরো মুখস্থ করে রাখবা, কারণ এটা কিন্তু থার্ড ইয়ারে আরসিসি পড়তে গেলে অনেকবার ইউজ করতে হবে। কারণ তোমার কি এই গ্রাফ ব্যবহার করে বের করার সময় আছে? তোমার কিন্তু ইকুয়েশন দিয়ে করতে তাড়াতাড়ি হবে। এই ইকুয়েশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমাকে অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেন্থটা পিএসআই তে বসাইতে হবে, অন্য ইউনিটে বসালে কিন্তু তোমার উত্তর ভুল আসবে। তাহলে শুধুমাত্র কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ জানা থাকলেই ওই কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়েশনটা দিয়ে খুব সহজে বের করতে পারবা। দেখো বুঝতে পারতেছো কিনা। এবং ই এর ইউনিট কি হবে তোমরা বের করছো? এসএম এ অবশ্যই। ই এর ইউনিট কি হবে? PSI পিএসআই। পিএসআই বা মেগা প্যাসকেল, মানে তোমার স্ট্রেসের স্ট্রেংথের যে ইউনিট সেটাই আর কি। এই হলো তোমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। আমাদের মোটামুটি হার্ড এন্ড কংক্রিট শেষ। আমরা আমাদের পরবর্তী লেকচারে যাব, আমাদের 20 মিনিট মতো সময় আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি শুরু করতেছি।
লেকচার 20। লেকচার 20টা খুব একটা ঝামেলা হবে না। লেকচার 20টা আমি একটু ফাস্ট পড়াবো তোমাদেরকে, কারণ এখানে শুধু হলো টেস্ট। আমাদের কংক্রিট চ্যাপ্টারের টেস্টগুলো পড়া বাকি আছে। তো তোমাদের সেকশনগুলোতে কি এক্সপেরিমেন্ট নাম্বার 9 ম্যাটেরিয়ালস ল্যাবে হয়ে গেছে কিনা একটু বলো তো। জি স্যার। দুইটা সেকশনেই স্যার আমাদের A1 হয়েছে। A1 এ হয়ে গেছে, আর A2 তে? হয়েছে জি স্যার। স্যার এটুকু হয়েছে স্যার। A2 তেও তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা আমার আসলে পড়াতে খুব একটা সময় লাগবে না, কারণ এটা এখানে ওই জিনিসগুলোই। কিন্তু এখানে আমরা কি কি টেস্ট করব একটু আমি তোমাদেরকে বলি। আমরা স্লাম টেস্ট করব, আমাদের ম্যাটেরিয়ালস ল্যাবে যেগুলো আছে শুধু সেগুলাই। কিন্তু আমরা এয়ার কন্টেন্ট ডিটারমিনেশন, এটাও তোমরা অবশ্যই করছো এক্সপেরিমেন্ট 9-এ। এক্সপেরিমেন্ট 9-এর 3টা অংশ ছিল, একটা স্লাম টেস্ট, একটা এয়ার কন্টেন্ট, আর একটা ছিল কম্প্রেসিভ স্ট্রেংথ। আমরা এই 3টা পড়বো। আর হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 10। এক্সপেরিমেন্ট নাম্বার 10 কি তোমাদের হইছে? স্প্লিটিং টেনসাইল না স্ট্রেংথ। স্যার এটা এখনো হয়নি। এইটা না স্যার হয় নাই। এই উইকে হবে মনে হয় তোমাদের। একটাই বাকি আছে, এইটা 2টা বাকি আছে, সরি। এই উইকেই এটা হবে আর কি। তার মানে আমরা 4টা টেস্ট করব, এবং আমাদের কংক্রিট ল্যাবে যেগুলা ওগুলাই কিন্তু। এখন এই টেস্টগুলাতে তোমরা কি কি পড়বা, ল্যাবে যেরকম ডিটেইলস পড়ছো সেরকম কিন্তু পড়ার দরকার নাই। থিওরি কোর্স যেহেতু, আমরা যেরকম সিমেন্টের টেস্টগুলাতে যেগুলো বলছিলাম ওইভাবেই আমরা পড়বো। আমরা মেইনলি পড়বো টেস্টের সিগনিফিকেন্সটা কি, এই টেস্ট আমরা কেন করতেছি এটা সিগনিফিকেন্সটা পড়বা, এটার প্রসিডিউরটা পড়বা একদম সংক্ষেপে। মানে ল্যাবে যেরকম ডিটেইলস আছে দরকার নাই ওইভাবে। মানে ধরো একটা প্রসিডিউর জানতে চাইলাম, তুমি অল্পের ভিতরে প্রসিডিউরটা বলতে পারো কিনা। আর হচ্ছে এটা ক্যালকুলেশনটা পড়বা, মানে কিভাবে ক্যালকুলেশন করে এটা একবার দেখে রাখবা আর কি, গ্রাফগুলা বা ক্যালকুলেশনগুলা। খুব সংক্ষেপে আমি কিন্তু বলছি। তাহলে তোমরা কি বুঝতে পারছো কি কি পড়া লাগবে টেস্ট থেকে? সিগনিফিকেন্স পড়বা, প্রসিডিউর পড়বা, ক্যালকুলেশন, গ্রাফ পড়বা। এখন আমাকে বলো, এই টেস্টগুলো কি আমি আলোচনা করব নাকি ল্যাবের পড়া আছে ওইটা থেকে বুঝতে পারবা? স্যার ল্যাবে পড়া আছে বুঝতে পারছি স্যার। তারপরে স্যার একটু সামারি করে স্যার আগে আমি গেলে মনে হয় ভালো হয়। একটু অল্প করে বলি তোমাদেরকে। আমি 2টা সেকশনে ক্লাস নিচ্ছি, তো তাদেরকে তো আমি ডিটেলস পড়াইছি। তোমাদের সেকশনে মনে হয় আমি একটা সেকশনে নিচ্ছি। তোমাদের কাদের নিচ্ছি আমি? স্যার এটু। A2 সেকশনে নিছি। আচ্ছা, তোমরা A2 সেকশন আলাদা তো ভিডিও পাইছোই। আচ্ছা, তোমাদের A1 সেকশনে ক্লাস নিয়েছেন কোন টিচার? সবুজ স্যার। স্যার নাহিদ স্যার। লেকচারটা দিছেন কি সবুজ স্যার? না স্যার নাহিদ স্যার। আচ্ছা, তাহলে অবশ্যই নাহিদ স্যার তো তোমাদের ডিটেলস দেখাইছেনি। তারপরেও তোমরা যদি মনে করো যে যেহেতু আমার এই লেকচারটা ওইটার সাথে মিলে যাচ্ছে এবং আমি ওইখানে অনেক ডিটেলস কথাবার্তা বলেছি, মানে ডিটেলস মানে এই জিনিসটা তো আমি এখন খুব মানে খুব তাড়াতাড়ি তোমাদেরকে এক ঝলক দেখায় যাব। ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমার ল্যাব ক্লাসগুলোতে এতে একটা নেই তোমাদের সাথে, আর বিতে একটা ক্লাস নেই, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি। তো A2 সেকশন তোমরা যারা আছো তোমরা তো ভিডিও পাইছোই। A1 সেকশন তোমরা যারা আছো তোমাদের কি আমার লেকচারটা দরকার আছে নাকি তোমাদের ওই লেকচারে হয়ে যাবে? এখানে কিন্তু নতুন কিছু নাই, তোমরা যদি খেয়াল করো ল্যাবের জিনিসগুলাই কিন্তু। তোমরা যদি মনে করো যে লেকচার ভিডিও আমারটা দরকার আছে তাহলে আমি প্রোভাইড করব, আর যদি মনে স্যার করো দরকার আপলোড নাই। দিয়ে দেন স্যার যদি এক্সট্রা কিছু জানতে পারি। আচ্ছা, এক্সট্রা মানে এটা কি সবার দরকার আছে নাকি? মানে জিনিসটা যেহেতু আমি এখানে ডিটেলস পড়াচ্ছি না তোমাদেরকে, ওই হিসেবে বললাম আর কি। স্যার দিয়ে দিলে ভালো হবে, স্যার। স্যার দিয়ে দিলে ভালোই হবে স্যার, দিয়ে আচ্ছা, দিন। আমি তাহলে আমার লেকচারটা দিয়ে রাখবো। তোমরা যারা দরকার মনে করতেছো, আমি আবারও বলতেছি এই জিনিসগুলো তোমাদের কোর্স টিচার অবশ্যই পড়াইছেন এবং আমি এখানে নতুন কিছুই দেই নাই, ওই জিনিসগুলোই সামারি করে স্লাইডে দেয়া আছে। তো তোমরা যারা মানে ওই লেকচারটা বুঝে গেছো তোমাদের কোর্স টিচারের, তাহলে কিন্তু এগুলা দেখে সময় নষ্ট করার দরকার নাই। কিন্তু যদি মনে করো যে না তোমার কিছু জিনিস গ্যাপ আছে, আমার ভিডিওটা দেখা দরকার, কারণ যেহেতু থিওরি পার্টে পড়াচ্ছি এটা,
তাহলে আমি দিয়ে রাখবো, তোমরা দেখে নিও আর কি। তাহলে আমি খুব অল্পের ভিতরে আমি স্লাম টেস্টটা একটু বলি। আমি বিশেষ করে তোমাদের লাস্টের টেস্টটা নিয়ে বেশি আলোচনা করব, যেহেতু এটা এখনো আসে নাই। তবে এটা অবশ্যই তোমাদের নেক্সট দিন টিচার ডিটেলস আলোচনা করবেন আর কি। ফার্স্টে আসো স্লাম টেস্ট। স্লাম টেস্টের সিগনিফিকেন্সটা কি? আমরা আসলে এই টেস্টটা দিয়ে আমাদের কংক্রিটের ওয়ার্কেবিলিটি মেজার করে থাকি, আমাদের কংক্রিটটা কতটুকু ওয়ার্কেবল হবে। তো এই টেস্টটা করার জন্য এরকম একটা স্লাম কোণ লাগে। এই ডাইমেনশনগুলো একটু মুখস্থ করবা, এবং এগুলা যখন প্রসিডিউর যদি পরীক্ষায় আসে এই ডাইমেনশনগুলো উল্লেখ করে দিবা আর কি। তো 4 ইঞ্চি ডায়ামিটার টপ ডায়ামিটার, বটম ডায়ামিটার 8 ইঞ্চি, আর হাইট হচ্ছে 12 ইঞ্চি। আমি আর তোমাদের ভিডিওটা দেখাইলাম না, আমি এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে সংক্ষেপে বুঝাই। ফার্স্টে তোমার যে কংক্রিটটা থাকবে, ফ্রেশ কংক্রিটের টেস্ট এটা। কংক্রিটটা নিয়ে এই স্লাম্পের ভিতরে ফার্স্টে স্লাম্পের যে হাইট 12 ইঞ্চি সেটার 1/3 ফিল আপ করতে হবে, মানে 4 ইঞ্চি ফিল আপ করতে হবে। ফিল আপ করে 25 বার ট্যাম্পিং করতে হবে ঘুরায় ঘুরায়। ফার্স্ট লেয়ার হয়ে গেলে সেকেন্ড লেয়ার ফিল আপ করবা কংক্রিট দিয়ে এবং 25 বার ট্যাম্পিং করবা, এবং থার্ড লেয়ারটা ফাইনালি ওইভাবে দিয়ে 25 বার ট্যাম্পিং করবা। এরপরে 4 নম্বর স্টেপে এই উপরের সারফেসটাকে ট্রাওয়েল দিয়ে স্মুথ করে দিবা। এরপর এই দুইটা হ্যান্ডেল যেটা আছে এটাকে আস্তে করে উপরের দিকে তুলবা, উঠাবা আর কি। তো উঠালে তোমার কংক্রিটটার হাইট কিছুটা ফল করবে। এই যে হাইট কতটুকু ফল করলো এই ভ্যালুটাই হচ্ছে স্লাম্প ভ্যালু। এইভাবে ছবি এঁকে মানে এটা দরকার নাই, এইটা আঁকতে পারো আর কি, যে স্লাম্প ভ্যালুটা কিভাবে বোঝাচ্ছে আর কি। স্লাম্প ভ্যালু যত বড় হবে তোমার কংক্রিটের ওয়ার্কেবিলিটি তত বড় হবে। এবং এটার কিছু গাইডলাইন আছে, যেমন নেক্সট দিন আমরা মিক্স ডিজাইন করব, তখন দেখবা যে বিমের ক্ষেত্রে স্লাম্প ভ্যালু একরকম থাকে, কলামের ক্ষেত্রে একরকম, এবং সেটার কিছু মানে ওই লিমিটের মধ্যেই নিতে হয়, এরকম একটা ব্যাপার থাকে আর কি। স্লাম্প ভ্যালু কখনোই 12 ইঞ্চির বেশি আসবে না, কারণ এটার হাইটই তো 12 ইঞ্চি। সো স্লাম্প ভ্যালু বেশি মানেই সেটার ওয়ার্কেবিলিটি বেশি হবে কংক্রিটের, এটা আমরা জানতে পারতেছি। আর এটাই হচ্ছে স্লাম্প ভ্যালু। এখানে তোমাদের একটা স্যাম্পল ক্যালকুলেশন করা আছে। সাধারণত 3টা টেস্ট করে এভারেজ ডাটাটাই হচ্ছে অ্যান্সার হয়, এবং কততে রাউন্ডিং করতে হবে এখানে ডিটেলস বলা আছে। তোমরা স্লাইডটা রিডিং পড়লে এমনিও বুঝতে পারবা। এইভাবে আমরা স্লাম টেস্টটা করব আর কি। তো সিগনিফিকেন্স পড়বা, প্রসিডিউর পড়বা, ক্যালকুলেশন পড়বা, শেষ। আচ্ছা, এখানে তোমাদের টাইপ, আচ্ছা তোমাদের এই টাইপগুলো কি পড়ানো হয়েছিল ক্লাসে? তোমাদের ল্যাবে কি টাইপগুলো আলোচনা করা হয়েছিল? জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতেই পারতেছো, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, এটা একবার রিডিং পড়ে ফেলো আর কি। যে এএসটিএম এর 4টা টাইপ আছে, একটা ট্রু, একটা জিরো, একটা কোলাপস, একটা শিয়ার। তো জিরো স্লাম্প মানে বুঝতেই পারতেছো যে সেটার কোনো ধরনের হাইট ফল হয় নাই, আর এটাতে অতিরিক্ত ওয়ার্কেবিলিটি। আর শিয়ার স্লাম্পে হচ্ছে একটা সাইড স্লাইড করে গেছে আর কি। তো এই 3টা অ্যাকসেপ্টেবল না, তোমার ট্রু স্লাম্পটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল। এখানে এই 4টা স্লাম্প কি কি ইন্ডিকেট করে একটু রিডিং পড়ো আর কি। যদিও জিরো স্লাম্পটা পাওয়া যায় না আর কি, কারণ তোমার তো কংক্রিটে ওয়ার্কেবিলিটি এত কম দিয়ে কখনোই তুমি মিক্স ডিজাইন করবা না আর কি। এয়ার কন্টেন্ট ডিটারমিনেশন, এটা তো একটা সিম্পল ক্যালকুলেশন জাস্ট। এটা কিন্তু আমি ডিটেইলস আমার সেকশনগুলোতে আলোচনা করেছিলাম। তো তোমাদের যেহেতু ভিডিও দিয়ে দিচ্ছি, বা তোমাদের যদি কোর্স টিচার অবশ্যই পড়াইছেন, সো এটা জাস্ট একবার দেখে নিও যে এয়ার কন্টেন্ট কিভাবে বের করে, জাস্ট এই ক্যালকুলেশনটা দেখলেই হবে। আর কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট, এটা কিন্তু আমরা 2টা স্পেসিমেনের ক্ষেত্রে করছি, সিলিন্ডারের ক্ষেত্রে করছি এবং কিউবের ক্ষেত্রে করছি। এই টেস্টের প্রথম স্লাইডে সিগনিফিকেন্স বলা আছে। তো তোমরা তো জানোই যে কংক্রিট হচ্ছে কম্প্রেশনে সব থেকে বেশি স্ট্রং, সে কিন্তু সব থেকে বেশি কম্প্রেশন নিতে পারে। তুমি কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট ডিজাইন করতে পারবা না যদি ওই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ মানে এফ প্রাইম সিটা যদি না জানো, কোনোভাবেই তুমি ডিজাইন করতে পারবা না। এফ প্রাইম সি, মডুলাস অফ ইলাস্টিসিটি, এই ফিজিক্যাল প্রপার্টিসগুলো তোমার জানা থাকা লাগবে, এই ভ্যালুগুলা, না হলে তুমি ডিজাইন করতে পারবা না।
সো এই কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা কিভাবে বের করব কংক্রিটের? এই দুইটা স্যাম্পলের জন্য বের করব, দুইটা স্পেসিমেনের জন্য, একটা হচ্ছে সিলিন্ডার, একটা হচ্ছে কিউব। এটা এইগুলো একবার রিডিং পড়লেই বুঝতে পারবা। আমি স্লাইডে চেঞ্জ আনতে চাই নাই, কারণ তোমাদের ম্যানুয়ালে মতো করেই রাখার চেষ্টা করছি, কারণ তোমরা অলরেডি ম্যানুয়ালে পড়ে ফেলছো, যেহেতু ওইভাবে মিল রেখে জিনিসটা করতে চাচ্ছি আর কি, নতুন কিছু ইনক্লুড করা নাই সেইভাবে। কম্প্রেসিভ স্ট্রেংথ কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একবার রিডিং পড়লেই তুমি বুঝতে পারবা। আমি অনেকবার ক্লাসে বলছি এগুলা, যে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে স্ট্রেংথ কমে, কেন কমে সেটাও বলা আছে তোমাদের আগের লেকচারগুলোতে। সিমেন্টের টাইপ, ফ্রেশ সিমেন্ট তোমার খুব ভালো রিয়াকশন দেয় এবং ভালো স্ট্রেংথ পাওয়া যায়। ওল্ডার সিমেন্টে কিছু হাইড্রেশন হয়ে যায়, প্রি হাইড্রেশন, সেক্ষেত্রে স্ট্রেংথ কম পাবা। অ্যাগ্রিগেট ডেফিনেটলি ওয়েল গ্রেডেড অ্যাগ্রিগেট বেটার তোমার দিবে, স্ট্রেংথ দিবে। অন্যদিকে গ্যাপ গ্রেডেড বা ইউনিফর্ম গ্রেডেড ভয়েড বেশি থাকবে। তারপরে যদি বলা হয় তোমার কোয়ালিটি অফ অ্যাগ্রিগেট, ডেফিনেটলি তোমার ক্লিন যেই অ্যাগ্রিগেট আছে বা যেই অ্যাগ্রিগেটের টেক্সচারটা তোমার রাফ, সেটা বেশি স্ট্রেংথ দিবে। আবার তুমি কিভাবে মিক্স করতেছো, তোমার মিক্সচারটা কি হোমোজেনিয়াস কি না, অথবা তুমি কি হ্যান্ড মিক্সিং করতেছো নাকি মেশিন মিক্সিং করতেছো। মেশিন মিক্সিং এ ইউনিফর্মিটি বেশি হয়, এই জন্য কিন্তু স্ট্রেংথ বেশি আসে। কম্প্যাকশন, তুমি কংক্রিটটা প্লেস করার পরে কম্প্যাকশনটা যদি প্রপারলি না করো, তাহলে কিন্তু কংক্রিট ডিউরেবল হবে না। তো সেটা তুমি কিভাবে করতেছো, টেম্পার দিয়ে করতেছো নাকি তুমি ভাইব্রেটর দিয়ে করতেছো। সো অবশ্যই ভাইব্রেটরের রেজাল্টটা বেশি ভালো পাবা আর কি। এগুলাই রিডিং পড়লে বুঝতে পারবা। অবশ্যই কিউরিংটা তুমি প্রপারলি করতে পারতেছো কিনা, সেইটার অনুযায়ী কংক্রিটের স্ট্রেংথ ডিপেন্ড করতেছে। এজ অফ কংক্রিট আমরা জানি যে 7 দিনে মোটামুটি 70% পাওয়া যায়, আর 28 দিনে ম্যাক্সিমাম পাওয়া যায় আর কি। তোমাদের এই ভিডিও কি দেখানোর দরকার আছে? যারা মনে করতেছো যে সমস্যা আছে, অবশ্যই কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নিবা, বা তোমাদের টিচারের যে লেকচার সেটা দরকার হলে আরেকবার দেখে নিবা। তো আমরা এইভাবে করে ভাঙি। এটা বানানোর সিস্টেম আছে, এটা ডিটেলস আলোচনা করেছিলাম আমি ল্যাব ক্লাসে, যে কংক্রিটটাকে একটা অনুপাতে মিশানোর পরে কতবার ট্যাম্পিং করতে হবে, বানানোর পরে কিউরিং করতে হয়, তারপরে লোড দেওয়ার আগে ড্রাই আউট করতে হয়, তারপরে বিয়ারিং প্যাড বসাতে পারো, লোডটা যেন ইউনিফর্ম পড়ে। এখানে প্রসেসটা খুব সংক্ষেপে লেখা আছে। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে স্পেসিমেনটা, ওর ডায়ামিটার কত, ওর হাইট কত। সাধারণত 6 ইঞ্চি, 12 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, 8 ইঞ্চি সিলিন্ডার ইউজ করে কিন্তু। আর কিউবের ক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এখানে এই জিনিসগুলোর ডাইমেনশন সহ আছে, একটু ডাইমেনশন সহ লেখার চেষ্টা করো যদি পরীক্ষায় আসে। এগুলো খুবই ইজি, রিডিং পড়লেই বুঝতে পারবা। জাস্ট কংক্রিটটাকে এভাবে নিয়ে ভাঙা হয়েছে আর কি, যে লোডে ভাঙছে ওটাই হচ্ছে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ। এখানে কিছু ফেইলার প্যাটার্ন আছে, ফেইলার প্যাটার্নগুলো একবার দেখে রাখো। আর এখানে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, অ্যাসাইনমেন্টে কিছু কোশ্চেন ছিল তোমাদের, সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। যে কেন ক্যাপিং করা হয়, কেন বিয়ারিং প্যাড ইউজ করা হয়, আর কিউব স্ট্রেংথ আর সিলিন্ডার স্ট্রেংথের মধ্যে কোনটা বেশি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে আর কি, এগুলো অবশ্যই দেখবা। এগুলো কিন্তু ওই ল্যাবেও ইম্পর্টেন্ট, এই থিওরির জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এগুলা কিন্তু পড়া জিনিস, এজন্য আর আমি এখানে রিপিট করতেছি না তোমাদের। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ। আমরা স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথটা একটু আলোচনা করে ক্লাসটা শেষ করব, আমাদের চ্যাপ্টারটাও শেষ হবে। তাহলে স্প্লিটিং মানে কি? স্প্লিটিং মানে কি? ছড়ানো টাইপের কিছু, মানে বৃষ্টির মতো করে। সোজা কথা, দুই ভাগে ভাগ করা আর কি, স্প্লিট করা বলে না, ভাগ করা আর কি, জিনিসটা ছিঁড়ে আনা আর কি। টেনসাইল স্ট্রেংথ টেস্ট অফ কংক্রিট, অর্থাৎ আমরা এখানে স্প্লিটিং করব কংক্রিটের স্যাম্পলটাকে, টেনশন এবং তার টেনসাইল স্ট্রেংথ বের করব। তো আমাকে বলো যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি নাকি টেনসাইল স্ট্রেংথ বেশি?
কম্প্রেসিভ কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি। অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেন্থ বেশি। তাহলে টেনসাইল স্ট্রেন্থ কিরকম হবে? কম্প্রেসিভ স্ট্রেন্থের 10 ভাগের 1 ভাগ হয়। 1/10 হ্যাঁ, যদি তোমার এফ প্রাইম সি হয় 4000 পিএসআই, তোমার এটা টেনসাইল স্ট্রেন্থ হবে বা মডুলাস অফ রাপচার বলতে পারো 400 পিএসআই। এখানে এই টেস্ট আমরা কেন করতেছি? যদিও আমাদের কংক্রিটের টেনশনটা খুবই কম আসে এবং আমরা কিন্তু কংক্রিটকে টেনশনের জন্য ডিজাইন করি না, কারণ আমরা ধরে নেই যে কংক্রিট ও টেনশন নিতেই পারে না, এটা ধরেই ডিজাইন করা হয়। যত টেনশন ও নিচ্ছে হচ্ছে রড রিইনফোর্সমেন্ট। তারপরও কেন কংক্রিটের টেনসাইল স্ট্রেন্থের টেস্টটা করতে হবে সেইটা এই 3টা পয়েন্টে খুব সুন্দর করে বলা আছে। একবার রিডিং করলেই তোমরা বুঝতে পারবা। সংক্ষেপে বলি, তোমাদের আমাদের যে স্ল্যাবগুলো আছে বা আমাদের যেই পেভমেন্ট আছে বা আমাদের যে রানওয়ে আছে, এয়ারফিল্ড রানওয়ে, এগুলাতে তোমার ফ্লেক্সারাল স্ট্রেন্থ তৈরি হয়। আর ফ্লেক্সারাল স্ট্রেন্থ মানে তো বুঝতেই পারতেছো, জিনিসটা বেন্ড করবে। যদি পজিটিভ বেন্ডিং হয় তাহলে কিন্তু কি হবে, নিচে টেনশন এবং উপরে কম্প্রেশন তৈরি হবে। তো এই নিচে যে টেনশন এবং উপরে কম্প্রেশন, এই ফ্লেক্সারাল বেন্ডিং এর কারণে কিছু পরিমাণ তোমার কংক্রিটকেও কিন্তু টেনশন নিতে হইতে পারে। তো তোমার এই কংক্রিটটা কতটুকু টেনশন নিচ্ছে, এই জিনিসগুলো ডিজাইন করার সময় তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সব সময় না, কিন্তু কখনো কখনো। কখন টেনশনটা কনসিডার করতে হয় এই 3টা পয়েন্টে লেখা আছে। বাট ইউজুয়ালি আমরা স্ট্রাকচার কিন্তু ডিজাইন করতেছি কম্প্রেশনের জন্য। এখন আসো আমি এটার একটু প্রসেসটা আলোচনা করি, যদিও এটা তোমরা ল্যাবে ডিটেইলস পড়বা। এখানে আমাদের যে কংক্রিটের স্যাম্পলটা আছে সেটা তো একইভাবে বানাইতে হবে। সিলিন্ডারের ক্ষেত্রেই বানাচ্ছি আমরা। 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি ডায়ামিটারের হাইটের তোমার সিলিন্ডার, এটাকে একইভাবে বানাতে হবে যে প্রথম লেয়ার ফিল আপ করবা, 25 বার টেম্পিং করবা, এভাবে 3 লেয়ার ফিল আপ করার পরে কিউরিং করতে হয়। কিউরিং করে সেটাকে ড্রাই করে তুমি কিন্তু ভাঙবা জিনিসটাকে। এটাকে যখন ভাঙবা, এটা কিন্তু 28 দিন পরে ভাঙতে হবে, মানে তুমি যদি আলটিমেট বের করতে চাও আর কি। আমাকে একটু বলবা যে এটাকে যে বসাইছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টটা কি এইভাবে বসাইছিল নাকি অন্যভাবে বসাইছিল? মানে লম্বালম্বি ভাবে বসানো হয়েছিল কিন্তু এইভাবে। কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টের সময় আমরা সিলিন্ডারটাকে ইউটিএম এর নিচে এভাবে বসাইছিলাম, অর্থাৎ ক্রস সেকশনের পারপেন্ডিকুলার লোড পড়তেছিল। এখানে কিন্তু তুমি সহায় দিছো জিনিসটাকে। আসলে এখানে যদিও আমরা বলতেছি টেনশন টেস্ট, আসলে আমরা এখানে অ্যাপ্লাই করব কম্প্রেশন টেস্ট। আচ্ছা, লোড অ্যাপ্লাই করার জন্য জিনিসটাকে সহায় দিছি এবং এটার উপরে একটা দেখো কাঠের মতো একটা অংশ আছে বা স্টিলের একটা অংশ আছে। এই অংশটা দেওয়া হচ্ছে লোডটা যেন ইউনিফর্মলি এটার উপরে পড়ে, এটার জন্য আর কি। আচ্ছা, এখন আমরা টেস্ট করতে চাচ্ছি টেনসাইল স্ট্রেংথ, তাহলে আমরা এখানে কম্প্রেশন দিচ্ছি কেন বলতে পারবা? কারণ হলো তুমি মাইল্ড স্টিল টেস্টে ওটাকে টেনে ছিটতে পারছো জিনিসটাকে, যেহেতু এটা একটা চিকন ডায়ামিটার ছিল, এটাকে টেনে ছিটতে পারছো ইউটিএম এ। কংক্রিটকে কি তুমি টেনে ছিটতে পারবা এইভাবে? গ্রিপ করতে পারবা একে এভাবে? না স্যার। এটা তো কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। আমরা যেটা করব, আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করে টেনশন তৈরি করব, অর্থাৎ এটাতে কম্প্রেশন অ্যাপ্লাই করে টেনশনে একে ফেল করাবো। এখন তুমি বলতে পারো আমি দিচ্ছি এখান থেকে চাপ, তাহলে এটা টেনশনে কিভাবে ফেল করবে? এখানে যে লোডটা, এটা কিন্তু শুধু একটা পয়েন্টে পড়তেছে না, লোডটা কিন্তু আমি যদি একটু ছবিটা আঁকি, এই জিনিসটাকে এভাবে সরাই ফেলছি, লোডটা কিন্তু এই বরাবর পড়তেছে, ইউনিফর্মলি পড়তেছে, অর্থাৎ এই যে ওই দিক যে লেন্থটা গেছে ওইটার বরাবর এইভাবে পড়তেছে। এভাবে লোড পড়ার কারণে তোমার এই সারফেসে এই লোডটা যখন ডিস্ট্রিবিউট হচ্ছে তখন এই ডায়ামিটার বরাবর এইভাবে লোডটা এভাবে ছড়াই যাচ্ছে আর কি। আলটিমেটলি একটা জিনিস, এক্ষেত্রে ডায়ামিটারটা বড় হবে নাকি ছোট হবে? লোডটা এভাবে পড়তেছে,
তাহলে কোনো জিনিস যদি বড় ইলংগেট করে, বড় হওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কি টেনশন নাকি কম্প্রেশন? টেনশন। টেনশন এটা স্যার। কিন্তু টেনশন। আমরা কিন্তু কম্প্রেশন দিয়ে জিনিসটাকে টেনশনে ফেল করাইলাম, এবং এ যখন ফেল করবে তখন দেখবা যে মাঝখানে এইভাবে দুই ভাগ হয়ে গেছে। এজন্য এটাকে বলে কিন্তু স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ। এইটা যখন ফেল করবে ওই লোডটা তোমার নিতে হবে, যে কত লোডে ফেল করলো। এই জায়গায় সেই সূত্রটা বসায় দিবা আর কি, যে টি ইকুয়ালস টু, টি হচ্ছে তোমার স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ, যেটার ইউনিট মেগা প্যাসকেল অথবা পিএসআই, ইকুয়ালস টু টুয়াইস পি ডিভাইডেড বাই পাই ডিএল। এই সূত্রটা কিভাবে আসছে এটা আমি তোমাদেরকে ল্যাবে বলবো, এবং তোমাদের A1 যারা আছো তোমাদের কোর্স টিচার অবশ্যই বলবেন। তারপরও যেহেতু এটা আমার থিওরির পার্ট, আমি এক্সপেরিমেন্ট 9 এবং এক্সপেরিমেন্ট 10 তোমাদের সুবিধার জন্য আমি ক্লাসরুমে দিয়ে রাখবো। তোমাদের যাদের যাদের মনে করো দরকার আছে দেখে নিও আর কি। তবে ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমরা তোমাদের টিচারের লেকচার বুঝে থাকো তাহলে এই দুইটা লেকচার দেখে সময় নষ্ট করার দরকার নাই। আর যদি মনে করো যে না দেখবা, তাহলে হচ্ছে বুঝে শুনে দেখো আর কি। অনেক বড় ভিডিও কিন্তু এই 9 নাম্বারটা, আর 10 নাম্বারটাও বড় হবে হয়তো। আচ্ছা, এই সূত্রে মান বসাই দিতে হবে। পি এর ভ্যালু হচ্ছে এই টেস্টিং মেশিন থেকে কতটুকু কম্প্রেশন, এই কতটুকু কম্প্রেশন লোডে এটা ফেল করছে, এই ম্যাক্সিমাম অ্যাপ্লাইড লোডটা কিন্তু কম্প্রেশন লোড, সেই লোডটা হচ্ছে পি। আর এলটা হচ্ছে তোমার এটার লেন্থটা কত হবে এখানে বলো তো, আর ডায়ামিটারটা কত? লেন্থটা কিন্তু 12 ইঞ্চি। লেন্থ মানে কিন্তু আসলে হাইট, জিনিসটাকে যেহেতু সহায় দিছে ওই হিসেবে 12 ইঞ্চি বলছে আর কি। আর ডায়ামিটার বসাই দিবা হচ্ছে 6 ইঞ্চি। এই সূত্রে কিন্তু পি এর মানটা বসাইলেই কিন্তু টি পেয়ে যাবা তুমি। তাহলে এই ভ্যালুটা দেখবা কম্প্রেসিভ স্ট্রেন্থ যেটা, অর্থাৎ এফ প্রাইম সি থেকে অনেক কম আসবে। তো তোমরা ক্যালকুলেশন, গ্রাফ এগুলো কিন্তু দেখো, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, ম্যাথ বা যে কোনো কিছু আসতে পারে। আমি একটু ফাস্ট পড়াইছি আজকে, এটার কারণ হচ্ছে আমি এগুলা ল্যাবের পড়া, এগুলা যদি আমি এখন আলাদা আলাদা আলোচনা করি তোমরাও বিরক্ত হয়ে যাবা, যেগুলো তো ল্যাবেই পড়ছো। তোমরা আমার স্লাইডটা দেখো, প্রবলেম ফেস করলে আমাকে বইলো আর কি। বুঝতে পারছো কি বলছি? তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আর তোমাদের কংক্রিট মিক্স ডিজাইন শুরু করব, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে অ্যাটেন্ড থাকতে বলবো আর কি, কারণ নেক্সট ক্লাসে ম্যাথের ক্লাস হবে, এবং নেক্সট 3-4টা ক্লাস মানে কেউ মিস করো না আর কি। আর যেটা বলবো যে তোমাদের কুইজটা কিন্তু আমি মিক্স ডিজাইনের উপরেই নিব, সো ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের যার যে কনফিউশন ক্লাসেই ক্লিয়ার হয়ে যাইতে হবে আর কি। আর হলো আমাদের এক্সট্রা ক্লাস আমি নেক্সট শনিবারও নিতে পারি, সরি শনিবার না, রবিবার, মানে এই টাইমটা আর কি, সেটা আমি তোমাদেরকে জানাই দিব। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।